হ্যালো এভরিওয়ান, আমি পিয়া জান্নাতুল এবং আজকে আমরা এসেছি সুদিনের বার্তায়। আমাদের আজকে 3 নম্বর এপিসোড, সবাই ভিন্ন একসাথে অনন্য, ইনিশিয়েটেড বাই ইউএস অবিরোধ রোচে টলারেন্স প্রোগ্রাম, ইমপ্লিমেন্টেড বাই আউটবক্স লিমিটেড। এবং আজকে আমাদের সাথে আছে আমাদের খুব প্রিয় এবং জ্ঞানী গুণী কিছু গেস্ট। আমি নিজেও একটু নার্ভাস যে কিভাবে সব ঠিকঠাক কথা বলতে পারি কিনা। আগে আমি আমার গেস্টদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে আমি কথায় চলে যাব, কোশ্চেনে চলে যাব। আমাদের যে প্যান্ডেমিক, যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কোভিড-19 মধ্যে দিয়ে যাচ্ছি, যেরকম দেশের অবস্থা বা সারা বিশ্বের অবস্থা, তা নিয়ে কথা বলবো। গেস্টের সাথে সাথে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না, মাননীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 এবং সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মেজবা কামাল, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার পছন্দের আফসানা মিমি, ডিরেক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। এবং আমাদের সাথে রয়েছেন ফার্নেল, এসবিইও ম্যানেজারিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার এবং ডিরেক্টর অফ আউটবক্স লিমিটেড। এবং যেহেতু দিদি আপু আছেন এবং স্যার আপনারা সবাই রয়েছেন, কেমন আছেন সেটা দিয়ে শুরু করতে চাই। এই প্যান্ডেমিক অবস্থার মধ্যে দিয়ে কেমন আছেন? মিল্লাত স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন লাগছে বা কেমন আছেন এই অবস্থার মধ্যে দিয়ে? ধন্যবাদ আপনাকে। একটু পরিবর্তিত অবস্থা। আসলে মানুষ এমন একটা প্রাণী বলতে পারেন যে সব অবস্থার সাথেই খাপ খাইয়ে নিতে পারে। সে খাপ খাইয়ে নিয়ে আমরা চলছি, আসলে ভালোই আছি। স্যার, আপনি তো ভালো আছেন এবং আমি যদি আমার দিক দিয়ে বলি, আমিও খারাপ নাই, আমি ভালো আছি। কিন্তু আপামর যে জনগোষ্ঠীর যে অবস্থায় আমরা দেখছি, মেজবা কামাল স্যার, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যখন আশেপাশে তাকাচ্ছেন, নিউজ পেপার খুলছেন, টিভি খুলছেন এবং বিভিন্ন হয়তোবা মানুষজনের কাছ থেকে অবস্থা শুনছেন, তখন কেমন লাগছে? না, আমরা আসলে বেশ উদ্বিগ্ন বোধ করছি। হ্যাঁ, মানে এমনি তো এই কোভিড-19 সারা পৃথিবীতে এমন একটা অবস্থা তৈরি করেছে যে যেটা মানব সভ্যতা এর আগে কখনো ফেস করে। কেননা আগে অ্যানিমাল থেকে মানুষের শরীরে হয়তো ইনফেকশন হয়েছে, কিন্তু মানে অ্যানিমাল থেকে মানুষে এসছে, এখন মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাচ্ছে। এটা একটা নতুন বিষয়। সারা পৃথিবী উদ্বিগ্ন। আমরা তো দেখছি যে ইউরোপে কি হয়েছে, আমেরিকায় কি হচ্ছে। এখন বাংলাদেশের সরকার প্রথম থেকেই কিন্তু এ ব্যাপারে সচেতন ছিল এবং তারা যথেষ্ট প্রিকশনারি মেজার নিয়েছিলেন। কিন্তু অতি সম্প্রতি যেভাবে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে এবং যেভাবে লকডাউনটা ধীরে ধীরে কার্যত উঠে গেছে, কেবলমাত্র বাস চলাচল ছাড়া বাদবাকি সব যানবাহনই চলছে, এবং এর আগে গার্মেন্টস খুলে গেল, দোকানপাট খুলে যাচ্ছে, মসজিদে নামাজ পড়া শুরু হয়েছে। ওগুলো চললে মসজিদে কেন হবে না, সেটাও অবশ্যই হতে হবে। তো ফলে সবকিছু মিলিয়ে না এখন একটা আশঙ্কা তৈরি হয়েছে। তো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আশঙ্কার মধ্যে আছে যে আগামী দিনে আমরা কি তীরে এসে তরি ডোবাচ্ছি কিনা, আমরা কি এতদিন সামলে এসে এখন কি এখন একটা ক্রিটিক্যাল মোমেন্টে ঢুকে আমরা কি আর সামাল দিতে ব্যর্থ হচ্ছি কিনা, এরকম একটা ভয়, আশঙ্কা কাজ করছে। মিমি আপু, যেটা মেজবা কামাল স্যার তিনি যেটা বলছিলেন যে একটা আশঙ্কার মধ্যে দিয়ে আমরা আছি এবং তীরে এসে তরি ডুবলো কিনা, এই কথাটি তিনি বলেছেন। আবার এক পক্ষ যেহেতু উনি কথাটা বলেছেন যে এক সময় বলা হচ্ছে হয়তোবা মার্কেট খুলে দেওয়া হবে, একটা দল বলছে খোলা হোক, বিকজ এই মার্কেট খোলার উপরে কিন্তু অনেক অনেক একটা বড় জনসংখ্যা, জনগোষ্ঠী কিন্তু তাদের ইনকাম সোর্স ডিপেন্ড করছে। নট অনলি ইনকাম সোর্স, তারা খেতে পারবে না, না খেয়ে করোনায় না মারা গেলেও এইভাবে তারা মারা যাবে। এবং আরেকটা তারা বলছেন যে মার্কেট যদি খুলে দেওয়া হয়, তীরে এসে তরি ডুবে যাবে, যেটা মেজবা কামাল স্যার বললেন এক্স্যাক্টলি এরকম। আপনার আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কোনটাকে সমর্থন করছেন? দেখো, আমাদের আসলে দুটো ঝুঁকি খুব গুরুত্বপূর্ণ, তাই না? একটা স্বাস্থ্য ঝুঁকি আর একটা অর্থনৈতিক ঝুঁকি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কোন ঝুঁকিটাকে আসলে বেশি আমলে আনবো, স্বাস্থ্য ঝুঁকি আর একটা অর্থনৈতিক ঝুঁকি। তাহলে আমরা কোন ঝুঁকিটাকে বেশি আমলে আনবো? এখন এই প্রশ্নটা যদি ছুড়ে দেওয়া হয় মানুষের কাছে, মুশকিলটা কি, সাধারণ মানুষ যখন অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে যাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত সে করোনা দ্বারা নিজে আক্রান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার কাছে স্বাস্থ্য ঝুঁকির চেয়ে অর্থনৈতিক ঝুঁকিটা কিন্তু তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর
আমরা যারা অর্থনৈতিক জায়গা থেকে হয়তো অতখানি ঝুঁকির মধ্যে নাই, মোটামুটি আমরা চালিয়ে নিতে পারছি, তাদের জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে এই দুটোকে আসলে তুলনা করা খুব ডিফিকাল্ট। আমি একটু ছোট্ট জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি আজকে একটা ওষুধ কিনতে বের হয়েছিলাম। বেশিরভাগ সময় ওষুধ আনিয়ে নিয়েছি, কিন্তু আজকে দোকানের ছেলেটা অ্যাভেলেবেল ছিল না, তো আমি ওষুধটা নিতে বেরিয়েছিলাম। তো আমি ওষুধটা নিতে বেরিয়ে আমি একটু বেশি পথটা ঘুরেছি একটু বোঝার জন্য। আমি উত্তরাতে থাকি, আমার কাছে মনে হয়েছে যে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। মানে রাস্তাঘাটের যে অবস্থা, যে পরিমাণ লোকজন, বাজার সদাই, ফুটপাতে প্রচুর ভ্যানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আসলে এই প্রয়োজনগুলোকে আমরা কিন্তু আসলে অস্বীকার করতে পারবো না। তবে আমি মেজবাহ কামাল স্যারের সাথে অবশ্যই একমত যে প্রতি মুহূর্তে আমরা কিন্তু ঘরে বসে আসলে এই আশঙ্কাটাই করছি যে আচ্ছা লকডাউন তো থাকছে, তাহলে লকডাউন বাড়ছে, লকডাউন 16ই মে পর্যন্ত বেড়েছে, এদিকে লকডাউন আবার ওদিকে খুলে দেওয়া, বিষয়টা কি সাংঘর্ষিক কিনা, বিষয়টা কি আসলে আমাদেরকে কোনো বিপদে ফেলতে যাচ্ছে কিনা। সত্যিকার অর্থে মহামারীর যে ধরনের যে ধরনের আক্রমণ আমরা অন্যান্য দেশে দেখেছি, এবং যে ধরনের আক্রমণের কথা আমরা একসময় বইতে পড়েছি, তো সেই ধরনের আক্রমণের জন্য আসলে যদি সত্যি সত্যি আমরা সেরকম মুখোমুখি হই, তখন আসলে কি হবে, এই প্রশ্নটা বা এই আশঙ্কাটা থাকছে। আবার অর্থনৈতিক ঝুঁকির যে বিষয়টা, সেই খুব খুব বেশি রকম প্র্যাকটিক্যাল জায়গাটাকে অস্বীকার করা যাচ্ছে না। এটা আসলে খুবই একটা অদ্ভুত সংকটময় সন্ধিক্ষণ আর কি। একেবারে মিমি আপু, এবং সাংঘর্ষিক জায়গায় আমরা যাচ্ছি না, আমরা অলরেডি আছি। আমি যেরকম ভাবে দেখছি বা যেরকম ভাবে মনে হচ্ছে, আমার মনে হয় অলরেডি আছি। আমি এখন পার্নেল ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনি অনেকদিন সবাই ভিন্ন একসাথে অনন্য এখানে কাজ করছেন, ইভ্যালুয়েশন অফিসার হিসেবে আছে, মনিটর করছেন, আপনি অনেক ইউথদের দেখছেন। তো সেইখান থেকে যে আমরা যে লকডাউনের অবস্থায় আছি, বাসায় আছি, অনেকের থেকে থেকে একটা মেন্টাল ডিপ্রেশন এর মধ্যে কিন্তু ফ্রাস্ট্রেশন কিন্তু তৈরি হয়েছে। এই ইউথ গুলার সাথে কিন্তু আমি জানি পার্সোনালি যে আপনার অনেকের সাথে এখনো কিন্তু কানেকশন রয়েছে। আপনার কি মনে হচ্ছে যে এখনকার ইউথদের এই অবস্থার কারণে, প্যান্ডেমিকের অবস্থার কারণে তাদের কি অবস্থায় রয়েছে, বা আফটার ইফেক্টটা যখন অর্থনৈতিক ভাবে সমস্যায় তারা পড়বে, প্র্যাকটিক্যালি সমস্যায় পড়বে, বাসায় যখন দেখবে বাবা খাবার আনতে পারছে না বা মায়ের ওষুধ কিনতে পারছে না, তখন কি তারা এক্সট্রিমিজম, ভায়োলেন্সের দিকে ধাবিত হওয়ার কি একটা প্রভাব কি থেকে যাবে কিনা? ধন্যবাদ আপু একটা চমৎকার আয়োজনের জন্য। তো সবাই ভিন্ন একসাথে অনন্য একটি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্যাম্পেইন, আর এই ক্যাম্পেইনটার উদ্যোক্তা USAID's অবিরত রোড টু টলারেন্স প্রোগ্রাম। আর ক্যাম্পেইনের একটি সফল বাস্তবায়ন করছে আউটবক্স লিমিটেড। আউটবক্স লিমিটেড একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। তো আমরা আসলে এই সবাই ভিন্ন একসাথে অনন্য এই ক্যাম্পেইন নিয়ে কাজ করেছি বাংলাদেশি তরুণদের সাথে, যাদের বয়স 18 থেকে 26। আর আমাদের এই ক্যাম্পেইনের 3টি বেসিক বিষয় ছিল। তার একটি হচ্ছে রিলিজিয়াস হারমোনি, অপরটি হচ্ছে ইয়ুথ পাওয়ার, এবং 3 নম্বরটা ছিল হচ্ছে সার্বজনীন বাংলাদেশ বা প্লুরালিজম। এই 3টা বিষয়কে প্রমোট করে ইয়ুথদের মধ্যে ডাইভার্সিটি এবং টলারেন্সকে কিভাবে বাড়ানো যায়, এবং তারা যেন এক্সট্রিমিস্ট না হয়, কোনো সহিংস কার্যক্রমে অংশগ্রহণ না করে, র্যাডিক্যালাইজড না হয়, আমরা সেই ব্যাপারে তাদেরকে উদ্দীপ্ত করার চেষ্টা করেছি। তো বর্তমান যে পরিস্থিতি, COVID-19, যেটা আসলে একটি সার্স করোনা ভাইরাস 2 নামে পরিচিত। তো ভাইরাসের সবচাইতে মৌলিক বিষয়টা হচ্ছে এটা না জীব না জড়। এখানে অধ্যাপক ডাক্তার হাবিবি মিল্লাত মুন্না স্যার আছেন, উনি এই বিষয়টা হয়তো আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করবেন আমাদের জন্য। তো এই ভাইরাস যখন প্রাণী দেহের সংস্পর্শে আসে তখন কিন্তু এটা জীবন্ত হয়, আবার যখন পানির সংস্পর্শে আসে তখন এটি জীবন্ত হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই করোনা ভাইরাস, এটা হচ্ছে একটা নন কমিউনিকেবল ডিজিজ। আমরা এমন একজন শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করছি, আমরা সতর্ক হচ্ছি, সচেতন হচ্ছি, অথবা আতঙ্ক হচ্ছি, কিন্তু এই শত্রুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর যেহেতু এটা একটা বৈশ্বিক মহামারী, সারা পৃথিবী একটা লকডাউন সিচুয়েশনে আছে, এবং লকডাউন কখনো একটু হালকা, কখনো হয়তো এটা একটা ভারী, কখনো কড়াকড়ি অবস্থায় থাকে। তো লকডাউনের কারণে কিন্তু যে আফসানা মিমি আপার সঙ্গে আমি কিছুটা সহমত পোষণ করছি যে মানুষের জীবন জীবিকা যেমন বাধাগ্রস্ত হয়, আবার স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু চলে আসে। তো এই দুইটাকে একটি সমন্বয় করে
কিভাবে এই সার্স করোনা ভাইরাস বা কোভিড-19 কে মোকাবেলা করা যায় সেই ব্যাপারটা যদি আমাদের সদস্য সরকার ভেবে দেখেন, এবং আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, যেমন মেজবা কামাল স্যার বলছিলেন যে আমাদের সরকার শুরু থেকে অত্যন্ত চমৎকারভাবে এই কোভিড-19 মোকাবেলা করার ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি যেন আমাদের মধ্যে না আসে সেই ব্যাপারটা খুব চমৎকারভাবে তারা দিক নির্দেশনা দিয়েছেন। আর এখন কিছুটা হালকা এই লকডাউন প্রসেস। আর সর্বশেষ পিয়াপু আপনি যেটা বললেন যে এই বৈশ্বিক মহামারীর কারণে আমাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি আসবে, আবার অর্থনৈতিক একটা ফেইলিওর কিন্তু চলে আসবে। এর ফলে কিন্তু আমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। আমরা যখন এই করোনা ভাইরাস থেকে ফ্রি হয়ে উত্তরণ হয়ে একটা স্বাভাবিক পরিবেশে চলে যাব, তখন কিন্তু আমাদের মধ্যে তরুণদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে, তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট চলে আসবে, এবং ইতিমধ্যে প্রচুর তরুণ তরুণী অথবা প্রচুর দৈনিক কর্মজীবী যারা তারা কিন্তু বেকার হয়ে পড়েছে। তো এই বিষয়গুলো সরকার অবশ্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, এবং সেই প্রণোদনা প্যাকেজের ফলে আমি বিশ্বাস করি কিছুটা হলেও আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে চলে আসতে পারবো। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এটা একটা ন্যাচারাল ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে আমরা দুই ভাবে মেনে নিতে হবে। এক, আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, এবং অর্থনৈতিকভাবেও সেই ক্ষতিটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। কারণ মেনে নেওয়া ছাড়া এই ক্রাইসিস থেকে উত্তরণ হওয়ার আসলে কোনো সুবিধাজনক পদ্ধতি আমার মনে হয় নাই। তবে সরকার নিশ্চয়ই নতুন নতুন কিছু পদ্ধতির মাধ্যমে আমাদেরকে উত্তরিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। একেবারে পায়েল ভাই সুন্দর বলেছেন। এবং পায়েল ভাই যেটা বললো যে অর্থনৈতিক ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি, দুইটা ঝুঁকিতেই আমরা পড়তে যাচ্ছি এবং পড়েছি অলরেডি। তো আমার মনে হয় সেটার জন্য মিল্লাত স্যার আমাদের সাথে আছেন। হিল বি দ্য পারফেক্ট পারসন টু স্পিক অ্যাবাউট দ্যাট, যেহেতু উনি একজন সরকার পক্ষের লোক, এবং শুধু তাই না, তিনি একজন ডক্টর। তো স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি সিরাজগঞ্জ 2 আসনের এখন মাননীয় সংসদ সদস্য। তো সেইখান থেকে আপনি দুইটা ব্যাপারই হয়তো আপনার নজরে পড়বে, যে অর্থনৈতিক ভাবেও মানুষ খুব খারাপ অবস্থায় এখন আছে, অন্যান্য চাহিদা খাবার কোনো কিছু মেটাতে পারছে না, খুব হিমশিম খেয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ, ম্যাক্সিমাম মানুষ। এবং তার সাথে সাথে তারা যে বেরোবে, বাসা থেকে বেরোবে, প্রথমত বাসা থেকে বের হলে কাজেরও খুব একটা স্কোপ নাই, এবং স্বাস্থ্য ঝুঁকি খুব বড়ভাবে পড়ে যায়। তো সেখান থেকে অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ সংসদ সদস্য, আপনার কি উপদেশ বা আপনি কি লক্ষ্য করছেন এখন? আপনি জানেন, আপনি একটু আগে বলেছেন যে এই অনুষ্ঠানটি যুবকদের, তরুণদের উদ্দেশ্যে। আপনারা যদি বাংলাদেশের করোনা ইনফেক্টেড পেশেন্টদের দেখেন, তাদের 26 ভাগের বয়স হচ্ছে 21 থেকে 30, আর 31 থেকে 40 হচ্ছে 22 ভাগের বয়স। এটা কিন্তু প্রায় 50 ভাগের মতো কিন্তু হচ্ছে এই যারা তরুণ যুবক বা যুবকের চেয়ে একটু বেশি বয়স। সুতরাং তরুণ যুবকরা যে একটু আগে ভালো আছে, আসলে তারা ভালো নেই, কারণ ভালো থাকতে তারা চাচ্ছে না। আমরা যে লকডাউন বা শাটডাউনের কথা বলছি, বাংলাদেশে আসলে নামটি হচ্ছে সাধারণ ছুটি। এই সাধারণ ছুটিটি ঘোষণা করা হয়েছে 25শে মার্চ রাত্রি থেকে 26শে মার্চ থেকে। আমরা এরপর থেকেই আমাদের যেটি শুরু হয়েছে সেটি হচ্ছে যে আসলে আমরা ঈদের উৎসবের মতো, পূজার উৎসবের মতো বা অন্য উৎসবের মতো আমরা সেই উৎসব পালন করতে ফিরে গেলাম, বাস ভর্তি করে, ট্রাক ভর্তি করে, করোনা ছড়াতে ছড়াতে। তার আগে স্কুল ছুটি হলো, সেখানেও কক্সবাজারে ঘুরতে গেলাম ছুটিতে, সবাই মিলে আনন্দ করতে। কিন্তু আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য এই ছুটিটি দেওয়া হয় নাই। আপনি যদি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনী, ডাক্তার, নার্সেস, তারা কিন্তু অনেকেই করোনায় সংক্রমিত হচ্ছেন। এটা যেমন তাদের প্রোটেকশন ইকুইপমেন্টের অভাব, অন্যদিকে পেশেন্টের তাদের যে সামাজিক সচেতনতা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সামাজিকভাবে যে হাত ধোয়ার কথা বলা হয়েছে সেগুলো না মেনে চলার কারণে। আপনি যদি বলেন যে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, এই যে সাধারণ ছুটি একটু একটু করে খুলে দেওয়া হচ্ছে, সেটি কি করা উচিত? আপনি যদি দেখেন, আমরা যখন শাটডাউনও করেছিলাম কিংবা আমরা যখন সাধারণ ছুটি ঘোষণা করেছিলাম, তখনও কিন্তু পুরোপুরি সাধারণ ছুটি ছিল না, লোকজন রাস্তাঘাটে ঘুরে বেড়াতো এখনো, তবে তবে সংখ্যায় কম ছিল। ডেফিনেটলি আজকেও যে আগের মতো যানজট আছে ঢাকা শহরে, আসলে সেটি কিন্তু নয়, অনেক কম। তবে হ্যাঁ, যত কম থাকা উচিত ছিল ততটুকু নয়। আপনি যদি আমাকে ডাক্তার হিসেবে প্রশ্ন করেন যে এই ছুটি উঠিয়ে এই দোকানপাট খোলার জন্য, ঈদের শপিং এর জন্য কিংবা অন্য কোনো কারণে ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য এটা যদি খুলে দেওয়া হয়, স্বাস্থ্য ঝুঁকি বাড়বে কিনা, করোনা ঝুঁকি বাড়বে কিনা? উত্তর এক কথাই হচ্ছে অবশ্যই ঝুঁকি বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সাথে সাথে আপনাদের একটা তথ্য দিয়ে আমি আশ্বস্ত করতে চাই একটু, যে আমরা যে ডাক্তাররা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনে চলে এবং নিজেদের স্পেশালিস্টদের গাইডলাইনে চলে। সেখানে বাংলাদেশের পক্ষে একটা প্রেডিকশন করা হয়েছে
যে বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে করোনা রোগীর সংখ্যা, তাহলে হয়তোবা 50,000-এর কাছাকাছি যে পৌঁছাবে এটা শেষ হয়ে যাওয়ার আগে, আর মৃত্যুর সংখ্যা দাঁড়াবে 1,000-এর কম। আর যদি এই ছুটির মধ্যে আরো একটু মহামারী আকারে ছড়িয়ে পড়ে, সেই সংখ্যাটাকে দ্বিগুণ করে বলা হয়েছে ইনফেক্টেডের সংখ্যা হবে 1 লক্ষ কাছাকাছি এবং মৃত্যুর সংখ্যা হবে 2,000-এর কাছাকাছি। তো এইটি কিন্তু অন্যান্য দেশের সাথে তুলনা করলে আসলে খুব বেশি একটা নয়। এবং আমাদের দেশে যদি আপনি চিন্তা করে দেখেন, এই রোগ না সারা পৃথিবীতেই 80% যারা ইনফেক্টেড হয়েছেন তাদের কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তারা বাসায় থাকবেন, কোয়ারেন্টাইনে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তারা ভালো থাকবেন। 20% বা তার কম যারা ভর্তি হবেন তাদের জন্য যে সুচিকিৎসার খুব বেশি দরকার আছে তা না, হয়তো অক্সিজেন এবং ট্রেডিশনাল মেডিসিন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল এগুলো খেলেই বা ফ্লুইড খেলে তারা ভালো হয়ে বাড়ি ফিরে যাবেন। শুধুমাত্র 1% যারা ওই ভেন্টিলেটর বা আইসিইউতে যাচ্ছেন তাদের রিকভারি রেটটা খুব কম। এবং এইসব যদি বয়স্ক পেশেন্ট হয়, ডায়াবেটিক পেশেন্ট হয়, হার্টের পেশেন্ট হয়, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়, যাদের ইমিউনিটি কম সেই ধরনের পেশেন্ট হয়, তাহলে তাদের জন্য মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। এটা হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে আমি কথাটি বললাম। এখন যদি অর্থনীতিতে আসি, আমরা যারা জনপ্রতিনিধিত্ব করি তারা গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াই, গ্রামের অবস্থাটা প্রকৃত অবস্থা জানতে পারি। ঢাকাতেও থাকি, ঢাকার অবস্থাও জানি, গ্রামের অবস্থাও জানি। আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু দরিদ্রের সংখ্যা ছিল 41% কাছাকাছি, 40% উপরে। সেটা নেমে কিন্তু 21% কাছাকাছি বা 20% উপরে চলে এসছে, অর্ধেক। অর্থাৎ 20% লোক কিন্তু এখনো আমাদের দরিদ্র, যারা দিন এনে দিন খায়। এই করোনার সময় তাদের সংখ্যা আরো বেড়ে যাবে। যারা রিক্সা চালায়, দিন মজুর, যারা ভ্যান চালায়, যারা বাস চালায়, যারা বাসের শ্রমিক, ট্রাকের শ্রমিক, এই ধরনের শ্রমজীবী, ধান কাটে, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই সময়টি যদি তারা কাজ না পায় তাহলে কিন্তু তাদের এই 20% থেকে 40-45% হয়ে যাবে। অর্থাৎ 17 কোটি মানুষের, 18 কোটি দেশে মানুষের যদি 7-8 কোটি মানুষ যদি সমস্যায় থাকে তাহলে কিন্তু অর্থনীতিটা বিরাট বিপর্যয়। তবে একটা কথা ঠিক যে বাংলাদেশে যেভাবে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি ভাবে কিছুটা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, 30 কেজি চাল, 20 কেজি চাল এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেটুকু সহায়তা করছে। তারপরও আমি মনে করি যে ধাপে ধাপে যে খুলে দেওয়া হচ্ছে এটি সমর্থনযোগ্য এই কারণেই। তাছাড়া এরপরে যে দেশের অবস্থা হবে, আপনি আফ্রিকার কথা চিন্তা করে দেখেন, আমরা ভাগ্যবান ইবোলা আমাদের দেশে আসেনি, সার্স বা মার্স আমাদের দেশে আসেনি, কিন্তু তারা কিন্তু এখনো সাফার করছে অর্থনৈতিকভাবে এবং স্বাস্থ্যগতভাবে। আমরা আল্লাহর কাছে হাজার শুকর যে আমাদের দেশে কিন্তু সেই মহামারীর আকারে ছড়িয়ে পড়েনি। আমরা অন্যান্য দেশের চেয়ে ভালো আছি, আমরা ভালো থাকতে চাই। এই জন্য যাদের কাজ নেই তারা দয়া করে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং যাদের বাইরে কাজ আছে তারাও বাইরে যান, কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে কাজটি করুন। তাহলে কিন্তু আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে পারবো, এবং এছাড়া আমাদের কোনো উপায় নেই। আর যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চান তাহলে তো তিনি স্বাস্থ্যবিধি মানবেন না, বিভিন্ন হাত ধুবেন না, বিভিন্নভাবে মেলামেশা করবেন, তিনি নিজেও মরবেন, সারা দেশে রোগ ছড়িয়ে মরবেন। সুতরাং আমার কথাটি হচ্ছে এটা খুবই একটা ব্যালেন্স, যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে চিন্তা করে এবং অর্থনৈতিক ব্যবস্থার দিকে চিন্তা করে একটা ব্যালেন্স সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ধীরে চলগতিতে। একেবারে স্যার চমৎকার বলেছেন, এবং স্যার চমৎকার ভাবে যেটা বলেছেন, যাদের কাজ আছে তাদের তো বাইরে যেতেই হবে, বাট বাইরে যারা যাবেন স্বাস্থ্যবিধি মেনে যাবেন। যে আমাদের বারবার নিউজ পেপার বলেন, টিভিতে বলেন, বারবার কিন্তু সবাই এসে বলছে স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং যাদের কাজ নাই তারা বাসায় থাকবেন, তাহলে কিন্তু অনেকখানি এড়ানো সম্ভব। এবং আজকে আমরা ইউএস এইডস অবিরোধ রোড টু টলারেন্সের যে প্রোগ্রামটা আজকে নিয়ে করছি, তাদের কিন্তু মূল একটি কাজই তারা যে জন্য কাজ করে সেটি হচ্ছে টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটি এবং প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম। তো স্যার মেজবাহ কামাল স্যার, আপনার কাছে আমার প্রয়োজন, আপনার কাছে আমার যে কোয়েশ্চেনটা, যে প্রয়োজনীয় কোয়েশ্চেনটা আমি করছি, যে এর সাথেই যে এখন যে অবস্থাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার পরবর্তীতে এই প্যান্ডেমিকের পরবর্তীতে কি অবস্থায় যাবে, সেক্ষেত্রে কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কি একটা এক্সট্রিমিজমের কি একটা সংখ্যা, এক্সট্রিমিজমের যে ব্যবহারটা কি আমরা বেড়ে যেতে পারে কিনা, আপনার কি মনে হয়, আপনি কি বলতে চান এ নিয়ে? যে আলোচনাটা হচ্ছে, আমি গোটা আলোচনাটাকে ধরেই আপনার প্রশ্নটার উত্তর দেব। তো আচ্ছা, শুরু করি এইভাবে যে দেখুন,
আমাদের দেশে এক্সট্রিমিজমের প্রবলেমটাকে কিন্তু আমাদের গভর্নমেন্ট দুই রকম ভাবে ট্যাকল করার চেষ্টা করেছে। একটা হচ্ছে যে এক্সট্রিমিস্ট শক্তিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করেছে, কিন্তু এটা তো একটা আইডিওলজিক্যাল লড়াই। এই লড়াইটার একটা মতাদর্শিক দিক আছে, কাজে মতাদর্শিক ভাবেও এক্সট্রিমিজমকে মোকাবেলা করাটা জরুরি, এবং সেটাও কিন্তু করার চেষ্টা হয়েছে। বাঙালি সংস্কৃতির শেকড়টা খুব জোরালো, এবং এই শেকড়ের মধ্যে আমাদের যে অসাম্প্রদায়িকতা, এবং আমরা বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, ধর্মের মানুষ চিরকাল একসাথে বাস করে আসছি, সেই শক্তিটার জায়গা থেকে আমরা কিন্তু অসাম্প্রদায়িকতাকে লালন করি বলে এক্সট্রিমিজমকে খুব বেশি দূর এগিয়ে যেতে পারেনি সামনে এক্সট্রিমিজম। কিন্তু যেটা হচ্ছে যে, এবং এই কোভিড পরিস্থিতিতেও আমরা দেখছি কিন্তু এই ব্যাপারে আমাদের যে নিরাপত্তা বাহিনীগুলো তারা কিন্তু যথেষ্ট সক্রিয় থেকেছে। এবং দেখুন, খুব গুরুত্বপূর্ণ সাফল্য যে বঙ্গবন্ধুর অন্যতম খুনি, সে কিন্তু এই কোভিড পরিস্থিতির মধ্যেই ধরা পড়েছে, এবং যেহেতু তার তো বিচার আগেই হয়েছিল, সে পলাতক আসামি এবং তার মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে। কাজে আমার মনে হয় যে এ ব্যাপারে রাষ্ট্র যেভাবে সচেতন, এই জায়গাটা কিন্তু সচেতনতাটা আছে। এটা নিয়ে আমি বাংলাদেশে এক্সট্রিমিজম খুব বেশি আপনার প্রলিফার করবে এই পরিস্থিতিতে এইরকম আমি আশঙ্কা করছি না। স্যার আমি শুধু কিন্তু বাংলাদেশ আমি নিয়ে যেটা বলছি নিয়ে না, ওয়ার্ল্ড ওয়াইড। স্যার ওয়ার্ল্ড ওয়াইড কি মনে হয় আপনি আপনার? বিশ্ব পরিস্থিতি বলছেন। বিশ্ব পরিস্থিতিতেও ধরুন আপনার মানে বিশ্ব পরিস্থিতিতে তো মৌলিক কতগুলো প্রশ্ন রিজলভ না হলে তো এক্সট্রিমিজম দূর হবে না। হ্যাঁ, তো সেটা একটা বড় আলোচনা। যেমন ধরুন আপনার সিরিয়াকে নিয়ে যে আপনার ইস্যুস গুলো আছে, সেই ইস্যুস গুলো, এবং এইখানে বিভিন্ন আমাদের পরাশক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, এই ব্যাপারগুলো এগুলো এত সহজ নাই। তবে আমরা দেখছি যে এই করোনা পরিস্থিতিতে যেভাবে সবাই কিন্তু এক ধরনের মানে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছেন, যদিও সহিংসতা বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমি বলবো। তো তারপরেও আমি মনে করি যে নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুতে চিন্তিত। হ্যাঁ, যেমন ধরুন আমি মনে করি যে আপনার এই যে এই সময়কালটাই গৃহের ভেতরে যে সহিংসতা, নারীর উপরে যে সহিংসতা, এটা নিয়ে কিন্তু ডব্লিউএইচওর কথা প্রফেসর মিল্লাত বলছিলেন। ডব্লিউএইচও গাইডলাইনকে ফলো করে বাংলাদেশ কাজ করার চেষ্টা করছে। ডব্লিউএইচও কিন্তু সতর্ক করে দিয়েছে, এবং আমাদের দেশে সহ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নারীর উপর সহিংসতা কিন্তু বাড়ছে। এটা একটা দিক, এটা ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আরেকটা জিনিস হচ্ছে শিশুরা কিন্তু আমি মনে করি যে বেশি ভালনারেবল হয়েছে এই কারণেই যে আমরা ধরুন এখন গৃহের মধ্যে আবদ্ধ অবস্থায় আমাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, এবং এই অবস্থায় থাকতে থাকতে আমরা নিজেরাও এক রকমের ক্লান্তি তে পৌঁছে যাচ্ছি। আমরা বলতে আমরা বয়োজ্যেষ্ঠ তাদের কথা বলছি, কিন্তু সেখানে শিশুরাও তো স্কুলে যায়, তাদের তো একটা সোশ্যালাইজেশনের ক্ষেত্র ছিল, সেই জায়গায় তারা যেতে পারছে না, তারা ঘরের মধ্যে আবদ্ধ। এখন তারা যখন তাদের 10টা প্রশ্ন নিয়ে মা বাবার কাছে আসে, বাবা মার হয়তো অতটা ধৈর্য নাও থাকতে পারে, তারা হয়তো তাকে একটা বকা দিয়ে বসে দিল, কিংবা হয়তো একটা চড় লাগালো, বা আপনার হয়তো এই ধরনের নানান রকমের কিন্তু সহিংসতা শিশুদের উপর হতে পারে। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে এবং কিছু কিছু জায়গায় তো ধরুন শিশু উপর যৌন নির্যাতন বা নারীর উপর নির্যাতন, সেই ব্যাপারগুলো তো ঘটছে। সেই জায়গাগুলো নিয়ে আমি মনে করি সতর্ক হওয়ার ব্যাপার। কিন্তু আমি আগে যে আলোচনাটা হচ্ছিল সেই জায়গার সাথে যেতে চাই আমি আসলে যেটা বলতে চাই যে আফসানা মিমি যে আলোচনাটা শুরু করেছিলেন, সেই কথাটাকে রেফার করে আমি প্রফেসর মিল্লাতের কথাতে আসবো, আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি যেটা বললেন সেটাতে আসবো। তো আসলে দেখুন, এটা তো ঠিক যে একদিকে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, আরেক দিকে আমাদের অর্থনৈতিক টানাপোড়েন, এই দুইয়ের মাঝখানে শুধু আমরা না, সারা পৃথিবী তো তাই। হ্যাঁ, কিন্তু এই টানাপোড়েনের মধ্যে এখন একটা সমন্বয় করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার
যে রাষ্ট্রকে তার যে ভূমিকা আছে সেটা পালন করতে এগিয়ে আসতে হবে, সেটা কিন্তু আমাদের রাষ্ট্র করার চেষ্টা করছে। হ্যাঁ, যদি আপনার ত্রাণ বিতরণ নিয়ে নানান রকম অনিয়মের কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি সেই সাথে এই কথাটাও বলবো যে যারা ত্রাণ বিতরণ নিয়ে অনিয়মের কথা বলছেন তাদের এইটাও বলা উচিত যে এই অনিয়মগুলোকে মোকাবেলা করার জন্য কিন্তু রাষ্ট্র তৎপর। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু তৎপর আছে। তবে আমি মনে করি যে সরকার দলের পক্ষ থেকে যদি একটা বিশেষ ব্যবস্থা না হয় সেটা কার্যকর হবে। মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তার মাধ্যমে বা যারা শুনছেন তাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে যে মানে দলের যে সমস্ত লোকজন যারা হয়তো বিভিন্ন পদে আছেন, ধরুন আপনার মানে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বা মেম্বার বা কোনো একটা জায়গা যেখানে তিনি একটা দায়িত্বে আছেন, তিনি যদি করাপ্ট হন, তিনি যদি দুর্নীতি করেন, তাহলে তাকে তার বিরুদ্ধে দুর্নীতির কারণে ব্যবস্থা তো নিতে হবে। সাথে সাথে যদি দলীয় পদ থেকে তাৎক্ষণিকভাবে তাকে যদি অপসারণ করা হয়, তাহলে হয়তো অন্যান্য লোকজনও আপনার ভয় পাবে। কারণ তারা যে ক্ষমতাটা অর্জন করেছে সেই ক্ষমতাটা কিন্তু দলীয় শক্তির বদৌলতেই অর্জন করেছে। কাজে দলের পদটা খুব গুরুত্বপূর্ণ। কাজে দলের পদ থেকে যদি অপসারণ করা হয় তাহলে খুব মানে তারা তাদের মানে এইটাকে সামাল দেওয়াটা আরেকটু সহজ হবে। তো আমি কিন্তু দেখি অতীতে বাংলাদেশের এই প্রায় 50 বছর আমাদের রজত জয়ন্তীর মুখোমুখি আমরা। এত বছরের মধ্যে যেভাবে এখন রাষ্ট্র ব্যবস্থা নেওয়া এরকম তৎপর ভাবে কিন্তু এর আগে কখনো হয়নি, কোনো সরকারের আমলেই হয়নি। কাজে সেদিক থেকে আমি এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনার যে জায়গাটাতে সমস্যাটা হচ্ছে যে রাষ্ট্রকেও মানে দায়িত্ব নিতে হবে, নিচ্ছে, সেটা সেটা যেন যার প্রয়োজন তার কাছে পৌঁছায় সেই ব্যবস্থাটা করতে হবে। এ ব্যাপারে কার্ড দেওয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আবার যেটা হচ্ছে যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো সেগুলোকে সমন্বয় করার একটা দরকার। এগুলো একটা সর্বোপরি আমি যেটা বলি যে আমাদের যারা সক্ষম তারা কিন্তু খুব কম এগিয়ে আসছেন, এটা আমরা দেখছি। ধরুন আপনার গার্মেন্টস মালিকরা আজ পর্যন্ত কতটুকু এগিয়ে এসছেন সহযোগিতার জন্য? তারা তো আপনার গত 30-40 বছরে মিলিয়ন মিলিয়ন ডলার এক একজন আয় করেছেন। তো তারা আপনার কতটুকু গার্মেন্টস শ্রমিকদের, তাদেরকে সব দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে? তারা এতদিন ধরে যে মুনাফা করে আর কিছুটা অংশ তো তারা তাদের শ্রমিকদের সাথে শেয়ার করা দরকার। এই যে ধরুন সারা দেশের সমস্ত বাস বন্ধ, পরিবহন শ্রমিকরা মানে খুবই খারাপ অবস্থায়। এই পরিবহন শ্রমিকদের, পরিবহন মালিকরা তো এই পরিবহন শ্রমিকদের শ্রমের বিনিময়ে এত বছর মুনাফা করে এসছেন। বাংলাদেশে একটা লাভজনক খাত হচ্ছে পরিবহন। তো সেই পরিবহন মালিকরা কোথায়? এই বিপদের দিনে পরিবহন শ্রমিকের পাশে তো তাকে দেখছি না। পরিবহন যারা আপনার মানে পরিবহন শ্রমিকদের নেতা যারা যারা তাদের কাছ থেকে বিভিন্ন চাঁদা আদায় করেন, তাদের তো আপনার একটা ওই যে একটা বিশেষ চাঁদাও আদায় করা হয়। তো সেই টাকাগুলো গেল কোথায়? এগুলো নিয়ে তো রাষ্ট্রীয়ভাবে ইনভেস্টিগেশন হওয়া উচিত, তাদের যে আপৎকালীনতা নেওয়া হয় সেগুলো জায়গাগুলোতে মনে হয় ব্যবস্থা নেওয়া দরকার। তো আমি মনে করি যে আমাদের যারা মালিক পক্ষ আছে সেই মালিক পক্ষের আরো জোরালো ভাবে সরকারের মানে জনগণের পাশে এসে দাঁড়ানো দরকার। এটা এটা সরকারের একার দায়িত্ব না, এটা আমাদের সবাই মিলে এই সিচুয়েশনটাকে মোকাবেলা করতে হবে। তাছাড়া আরেকটা কথা এখন যেটা আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে সামনে রেখে বলবো যে এটা ঠিক যে আমাদের দুইয়ের মধ্যে একটা সমন্বয় করতে হচ্ছে, কিন্তু সমন্বয়ের জায়গাটা মানে আমি বলতে চাইছি যে আপনার অর্থনৈতিক যে ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকির মধ্যে, কিন্তু আমরা যদি আপনার এখন যদি আমরা অর্থনীতিটাকে বেশি অগ্রাধিকার দিই এবং যদি স্বাস্থ্যটাকে কম অগ্রাধিকার দিই, তাহলে যেটা হবে ভালনারেবল কারা হবে? ভালনারেবল হবে কিন্তু গরিব মানুষ। হ্যাঁ, এবং আপনি যে এস্টিমেটটা বললেন এই এস্টিমেটটা সঠিক হলে তারপরেও আমি বলবো যে প্রতিটা মানুষের জীবন মূল্যবান। যদি 1000-2000 মানুষের জীবন চলে যায় সেটা প্রতিটা জীবন মূল্যবান, সেটা আমরা কেউ চাই না, আপনিও নিশ্চয়ই চান না, আমরা কেউ চাই না। কাজে যত রোধ করা যায় সেটাই মঙ্গল। কিন্তু তারপরও এটা তো একটা এস্টিমেশন, এই এস্টিমেশনটা দাঁড়িয়ে নাও থাকতে পারে। আজকে কিন্তু বাংলাদেশে 13 জন মারা গেছে এবং অনেকেই কিন্তু ওই সরকারি ফিগারের উপর আস্থা রাখছে না এই জন্যে যে আমাদের সারা দেশের চিত্রটা আপনার
এই মানে অনেক জায়গায় করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে লোকজন। সে করোনা উপসর্গটা করোনাই মৃত্যুর তালিকার মধ্যে আসছে না, কারণ সেটা আপনার পরীক্ষা এখনো যথাযথ হতে পারছে না। যে সবকিছু মিলিয়ে মৃত্যুর সংখ্যা হয়তো বেশি। আর আপনার, আমি প্রায় শেষ করে এনেছি, অন্যরা নিশ্চয়ই বলবেন। তো আমি কনক্লুড করবো এই বলে যে আপনার ধরুন এই 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 এস্টিমেশনটা যদি ওয়ার্ক না করে, আমরা তো দেখছি যে দিনে 1000, 2000, প্রায় 3000 পর্যন্ত মৃত্যুর ঘটনাও তো কোথাও কোথাও ঘটেছে। কাজে আপনার আমাদের যেভাবে আমরা দেখছি, যদি আপনার সংক্রমণ যেভাবে হয়েছে এবং এখন এই ঈদ উপলক্ষে 10 তারিখে দোকানপাট খোলার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা যদি হয় তাহলে কিন্তু আপনার তাহলে এবং যদি আপনার এই ঈদকে সামনে রেখে যদি তাহলে দেখুন এই দোকানের কর্মচারীরা আসবে ঢাকায়, ঈদের আগে আবার ফিরে যাবে, আবার ঈদের পরে আসবে। ওই শ্রমিকদের যাওয়া আসার খেলা দিয়ে যেভাবে সারা দেশে ছড়িয়েছে করোনা, এই এখন দোকান দিয়েও সেভাবে ছড়াবে। কাজে আমি মনে করি যে আপনার এই সিদ্ধান্তটা আমাদের সদাশয় সরকারের পুনর্বিবেচনা করা উচিত। আমাদের বরং দরকার হচ্ছে গ্রামের প্রোডাক্টকে শহরে কিভাবে আনবো। আমার জামা কাপড় একটা দুটো ঈদে না কিনলে কিছু হবে না, কিন্তু আমাদের যে প্রোডাক্টটা, আমাদের যে কৃষি প্রোডাক্ট, সেইটা কিভাবে আনবো। গ্রামের কৃষকও দাম পাচ্ছে না, আমরা শহরের মানুষ অনেক বেশি দাম দিয়ে কিনছি। আমি বরং বলবো যে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপজেলা ইউএনওরা যা আছেন, ডিসিরা আছেন, তাদের উচিত হচ্ছে গ্রামের কৃষকের প্রোডাক্টকে বাজারে, সেটা নিকটবর্তী বাজারে হোক, জেলা বাজারে হোক, ঢাকার বাজারে হোক, চট্টগ্রামের বাজারে হোক, কিভাবে পৌঁছবেন সেই ব্যাপারগুলো ফ্যাসিলিটেট করা দরকার। যে স্যার, আপনার বড় মনে হয় যে আমাদের অর্থনীতির যে সংকট সেটা কিছুটা মোকাবেলা হবে। হ্যাঁ, তো আমি কিন্তু একটু চিন্তিত আছি। আমার কথাটা শেষ করছি এই বলে, আমি একটু চিন্তিত এবং আমি মনে করি যে আপনার মানে এই যে দেখুন আমাদের কর্মী বাহিনীর সারা দেশে বেশিরভাগই তো তরুণ, তাই নয় কি? আমাদের ওয়ার্ক ফোর্স তো তরুণরাই, এবং এটা যদি এফেক্টেড হয়, আজকে আমরা যাদের নিয়ে বেশি কনসার্ন সেটা তো তরুণ, এবং এটা হচ্ছে গরিব তরুণরা। এই গরিব তরুণরাই কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হবে। ডক্টর মিডলাভ খুব সঠিকভাবে বলেছেন যে 50-51% কোভিড ভিকটিম কিন্তু হচ্ছে আপনার 20 থেকে 40-এর মধ্যে বয়স। এই যে তরুণরা, এরাই অনেক বেশি হবে। হয়তো ক্যাজুয়ালিটি ফিগার, এদের মধ্যেও ক্যাজুয়ালিটি আছে, ক্যাজুয়ালিটি ফিগার হয়তো ধরেন আমার বয়সের লোকজন বা তার চেয়ে বেশি যারা বয়সী তার মধ্যে বেশি হবে, সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, বাংলাদেশ তা বলছে না। কাজে আপনার মানে আপনার এফেক্টেডও হবে এবং ক্যাজুয়ালিটিও তরুণদের মধ্যে থেকে বাড়বে। আমি সেটা নিয়েও কিন্তু উদ্বিগ্ন। শেষ করলাম। জি স্যার। ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে আপনি বলেছেন। স্যার, আপনার কিছু পয়েন্ট নিয়ে আফসানা মিমি আপু আপনার কাছে আমি আসতে চাই। আপনি স্যারের কথা শুনলেন, সেখান থেকে আমি একটা কথা আমি বলতে চাই যেটা প্র্যাকটিক্যালি আমরা অনেক শুনছি। যেহেতু সামনে ঈদ রয়েছে, আমরা বারবার অনেকেই বলছি যে একটা ঈদে দুইটা ড্রেস না কিনলে কিন্তু কিছু হবে না, কিন্তু এইটা দুইটা ড্রেস কিছু মানুষের জন্য হয়তো বা ঈদ পালন, বাট এই ড্রেসটা যারা কিনছে, এই ড্রেসের কেনার টাকাটা কিন্তু একটা বড় জনগোষ্ঠীর কাছে যাচ্ছে, যারা এমপ্লয়ি এবং যারা বানাচ্ছে, কাপড় বানাচ্ছে, যারা প্রোডাকশন করছে, যারা গার্মেন্টস করছে, সবার কাছে যাচ্ছে। তো সেখান থেকে মনে করে একটার সাথে কিন্তু একটা খুব এমন ভাবে সিঙ্ক, একটাও আপনি কিন্তু এড়িয়ে যেতে পারছেন না। তো সেখান থেকে আমি আবার আপনার পূর্বের ব্যাপারটা নিয়ে আপনার কাছে আসতে চাই। তো সেখান থেকে আপনি কি এখন বলতে চাচ্ছেন, বা অ্যাজ এ সেন্সিবল পার্সন হিসাবে আপনার কি মনে হয় আলটিমেটলি এবারের এই ঈদটাতে কি করে করা উচিত? 10 তারিখ থেকে যে আমাদের বারবার বলা হচ্ছে যে আমরা হয়তোবা মার্কেট খোলা হবে, মার্কেটকে আদৌ খোলা উচিত নাকি এখানে মনে করা উচিত যে মার্কেট খোলার থেকে এখানে আমাদের এটা দেখা উচিত যে যারা যারা স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যতে যারা সমস্যায় পড়ে যাবে বা যাদের আসলে খাবার ঘরে নাই, অর্থনৈতিক যদি স্বাস্থ্য ঝুঁকি, বারবার এর সংঘর্ষের মাধ্যমেই আমরা মধ্যেই আছি, কি বলবেন আপনি? আমি বলবো যে ধরো আমি ঈদের জামা কিনলে, ধরো কথার কথা, আমি 1200 টাকা দিয়ে যদি একটা ঈদের জামা কিনি, সেই 1200 টাকা ঈদের জামায় আসলে কতটুকু প্রফিট আসলে ওই লোকটি পাবে? ধরে নিচ্ছি 200 টাকা, 300 টাকা। আচ্ছা,
এমন কি হতে পারে না যে আমি তাহলে ওই পুরো 1200 টাকাটাই যদি আসলে আমি ঈদের জামা না কিনে, সেটা সরকারি ফান্ড হোক বা ব্যক্তিগত উদ্যোগে যারা মানে এই সংকটময় কালে মানুষের কাছে সব রকম সুবিধা সাহায্য নিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন, সেখানে কি আমি দিতে পারি না? কেন আমাকে ঈদের জামা কিনেই তাকে প্রফিটটা দিতে হবে? সেটা তো নাও হতে পারে। কেন হতে পারে না এই পুরো বাংলাদেশের মানুষ এবারের ঈদে সারা পৃথিবীতে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করতে পারে না, যে কেউ কোনো ঈদের জামা কিনলো না, ওই পুরো টাকাটাই রাষ্ট্রীয় ফান্ডে গেল অথবা ব্যক্তিগত যে সমস্ত বড় বড় সংগঠনগুলো নানানভাবে সরকারের পাশে দাঁড়িয়ে মানুষের কল্যাণে কাজ করছেন তাদের কাছে গেল। অথবা এমন কি হতে পারে না যে আমি আমার ঈদের জামার বাজেটটা আমার পাশের যে পরিবারটা যার এই প্রয়োজন তাকে দিলাম। দেখো, চাইলে আসলে আমরা এগুলো সমাধান বের করতে পারবো, এবং আমার মনে হয় যে এইভাবেই ভাববার সময় এসছে। একটা ব্যাপার হচ্ছে কি, আমি বারবার বলছিলাম যে এই প্রি কোভিড এবং পোস্ট কোভিড এর মধ্যে কিন্তু আসলে একটা বিশাল পার্থক্য মানুষের জীবনে তৈরি হবে এবং হওয়া প্রয়োজন। মানে এই করোনার বর্তমান পরিস্থিতি বা এই করোনা আক্রান্ত হওয়ার আগের যে পৃথিবী আর এই করোনা আক্রান্ত হওয়ার পরের পৃথিবী, এই দুটো পৃথিবীর যদি আসলে আমরা আলাদা না করতে পারি, আমাদের যদি চিন্তা চেতনা, আমি চেতনাটার কথা খুব বেশি করে বলবো, এই জায়গাটাতে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে কেমন করে হবে? মানে তাহলে কেমন করে এই সংকটময় কাল থেকে আমরা কেমন করে আসলে আবার একটা সুদিনের দিকে যাব? তুমি আজকে আমাদের এই অনুষ্ঠান চলছে সুদিনের বার্তা। সুদিনের বার্তা, সুদিন তো আসলে কোনো একটা লেখা ফর্মুলা নাই। সুদিনটাকে তো আসলে তোমাকে আমাকে কষ্ট করে নিয়ে আসতে হবে, আমাদের স্যাক্রিফাইসের মধ্যে থেকে নিয়ে আসতে হবে। আর আমরা বারবার কথায় কথায় কিছু হলে সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলতে চাই, কিন্তু সরকারের সার্থকতাগুলো নিয়ে কি আমরা কথা বলবো না? এই করোনা আক্রান্ত সময়ে সব থেকে বড় আশা জাগায় আমাদেরকে কোন বিষয়টা? কৃষিখাত, তাই না? দেখো, আমাদের ধান কাটা হয়ে গেছে প্রায়, বোধহয় সবটাই শেষ বা হয়তো বা কিছু অংশ বাকি আছে। এটা যে একটা কত বড় অর্জন, এই অর্জনটার কথা মানে সত্যিকার অর্থে মানে এই অর্জনটার মধ্যে দিয়ে আসলে আমরা কি পেলাম? সরকারের এই সিদ্ধান্তটা যে কি পরিমাণ মানে মানে কি বলবো, মানে এটা আমার মনে হচ্ছে একটা সেরা সিদ্ধান্ত, তাই না? সবাই জানেন সেটা। আমরা খাদ্য সংকটে পড়ছি না, এর চেয়ে বড় সুদিনের বার্তা আমাদের জন্য আসলে কি হতে পারে? তারপর একটা, হ্যাঁ, এই করোনার মুখোমুখি তো সারা পৃথিবী হয়েছে, আমরা হয়েছি, এবং এই অভিজ্ঞতাটা সকলের জন্যই নতুন। কাজে এই পুরো জিনিসটার সাথে মানে খাপ খাইয়ে, এবং এই 17-18 কোটি জনগণ যেখানে আমাদের এত ডেন্স পপুলেশন, সবকিছু মিলে সরকার তো আসলে কোনো একটা আলাদা কোনো বিষয় না। সরকার তো আসলে আমাদের সমন্বিত, জনগণ সমন্বিত হয়েই তো সরকারটা হয়। তো এখানে আসলে আমার দায়িত্বটা যদি আমি করি, তোমার দায়িত্বটা যদি তুমি করো, তাহলে কিন্তু আসলে আমি আসলে সরকারকে সহযোগিতা করছি। আমরা কেবলমাত্র নানান বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিব বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিব, হ্যাঁ, সেখানে নিশ্চয়ই তোমার স্বাধীন মত প্রকাশ করার জায়গা আছে, নিশ্চয়ই আমরা অনেক বিষয়ে সমালোচনা করব, নিশ্চয়ই আমরা সরকারের যে বিষয়ে সমালোচনা করবার সেটা করব, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাট আমি বলছি যে অনেক অকারণ কথাও কিন্তু আমরা বলছি, সেই অকারণ কথাগুলো কিন্তু এক অর্থে মানে বিভিন্ন ধরনের কাজকে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এখানে কিন্তু এই যে আমরা তরুণদেরকে নিয়ে কথা বলছি, তরুণদের কিন্তু এখানে একটা অনেক বড় একটা দায়িত্ব আছে। আর আবার আমি কামাল স্যারের কথা ধরে বলছি, সূত্র ধরে, দেখো তরুণরা কোথায় গিয়ে এফেক্টেড হচ্ছে এখন। কারণটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু প্রচুর তরুণ উদ্যোক্তা আছে, যারা ধরো ছোট ছোট রেস্তোরাঁ করেছে, ছোট ছোট উদ্যোগ হয়েছে। এই ছোট ছোট উদ্যোগগুলো কিন্তু হয় পোস্ট মানে এই পোস্ট কোভিড যে সময়টাতে আমরা পৌঁছাবো, সেই সময় হয়তো দেখা যাবে যে এখানে বহু 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 উদ্যোগ বন্ধ হয়ে গেছে, বহু 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 তরুণ কর্মহীন হয়েছে। সেই সময়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। তো আমি মনে হয় আসলে অনেক কিছু বলার আছে, তার ছোট ছোট করে আমার ভাবনাগুলোকে তুলে ধরলাম। আমি আপু চমৎকার বলেছেন, এবং যে কথাটা আমার কাছে
আমার কাছে মনে হচ্ছে আপনি সুন্দর করে বলছেন যে সুদিনের বার্তায় এসেছেন যে আমরা কি একটা ঈদের কি কেন জামা কিনে প্রফিটটা দিতে হবে, আমরা কি পুরো টাকাটা কি সরকারি খাত বা বেসরকারি কোনো খাতে দিতে পারি না। বাট প্র্যাকটিক্যালি যদি বলি, টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় এটা হবে না। কারণ দেখেন আমাদের কেন? কালচারালি কিন্তু, কেন আপু আমি বলছি, আমি আপনাকে কালচারালি আমরা অনেকখানি রেডি না। আমরা এখন পর্যন্ত, একটু আগে আমি একটা জায়গায় কথা বলছিলাম, আমরা এখন পর্যন্ত 300 টাকা দিয়ে একটা বই কিনে পড়তে চিন্তা করি, 300 টাকা দিয়ে একটা বই কিনবো, 300 টাকা দিয়ে কফি খেতে কিন্তু আমাদের সমস্যা হয় না। এটা প্র্যাকটিক্যাল কথা, হয়তো বা শুনতে খুব খারাপ লাগছে। সো প্র্যাকটিক্যাল দিকটা নিয়ে মিল্লাত স্যার আমি আপনার কাছে চলে যেতে চাই। আপনারা দেশ চালাচ্ছেন, আপনারা দেখছেন জনগণের ভালো মন্দ দেখছেন। ভালো কাজ করলেও জনগণ হয়তো বা প্রশংসা করছে না, খারাপ কাজ করুক বা না করুক জনগণ সমালোচনা করতে ছাড়ছে না। তো সেখান থেকে আপনি কি বলতে চান আলটিমেটলি এই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সরকারের কি কোনো সুপরিকল্পিত প্ল্যান কি আছে কিনা যেটা আপনি আমাদের সামনে আজকে তুলে ধরতে চান? আপনি দেখেন, আমরা সরকারি দল করি, বেসরকারি দল করি, সংসদ সদস্য হয়ে একজন সাধারণ মানুষ, তো সেই মানুষ হিসেবে তো বুঝতে হবে দেশের কি অবস্থা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেমন দুর্বল, এটা দোষের কিছু নয়, যেটা বাস্তবতা। আমাদের অর্থনৈতিক সক্ষমতাও ততটুকু বেশি নয় যে আমরা মাসের পর মাস আমরা এই দেশটাকে টেনে নিয়ে যেতে পারবো, এই সক্ষমতা বাংলাদেশের নেই। সুতরাং এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেখানে যে প্ল্যানটি করা হয়েছে, আপনি দেখেন পৃথিবীতে যতগুলো দেশে বিভিন্ন প্ল্যান দিয়েছে তাদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। কানাডা সবার বাসায় খাবার পৌঁছে দিবে, এটা তাদের অর্থনীতিতে সম্ভব। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু সে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তারপরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 1,00,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। তিনি আরো 50 লক্ষ পরিবারের জন্য, 50 লক্ষ এক্সিস্ট করছে, আরো 50 লক্ষ পরিবারের জন্য খাবার ঘরে পৌঁছে দেওয়ার জন্য কার্ড সিস্টেম শুধু ঘোষণা করেন নাই, সেটা বাস্তবায়ন করেছেন। অর্থাৎ বাংলাদেশের 1 কোটি পরিবার কিন্তু সরকারের পক্ষ থেকে খাবার পাচ্ছে। কিন্তু বারবার আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এটি কতদিন চালানো আমাদের দেশের মতো সম্ভব। আমি 2-3টে কথা দিয়ে শেষ করবো। একটি হচ্ছে ত্রাণ নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে এবং ত্রাণ অনিয়ম হচ্ছে, কথাগুলো খুব ভালোভাবে বলা হচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু জনপ্রতিনিধির সংখ্যা 75,000-এর কাছাকাছি, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত। সেখানে 48 জন সাসপেন্ড হয়েছে, 200 জনের কিছু বেশি অভিযোগ এসেছে। এটা যদি আপনি পার্সেন্টেজে তুলনা করেন তাহলে কিন্তু কিছুই না, কিন্তু এইগুলোই বড় বড় হেডলাইনে আসছে। আর যারা ভালো কাজ করছেন তাদেরগুলো কিন্তু তেমন আসছে না, তাহলে কিন্তু মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে। দ্বিতীয় একটি কথা বলতে পারি যে আপনারা অবশ্যই প্রত্যেকটি মৃত্যুই আমাদের জন্য দুঃখজনক, যেটা আমাদের মেজবা কামাল স্যার বলেছেন, অবশ্যই কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষকে তো একটা যেটা ঘটবে সেই বাস্তবতা মেনে নিয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো প্রেডিকশন যেটা করে হয়েছে সেটা যে শতভাগ সঠিক সেটাও আসলে বলা ঠিক যাবে না। তবে আবার এই যে আপনাদের মতো ধরেন ইউএসএইড বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো একটা প্রেডিকশন করেছিল, যেটা গোপন নথি ছিল, সেই গোপন নথিটি প্রকাশ পেয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশে 20 লক্ষের মতো মানুষ মারা যাবে। এটা কই থেকে আসলো বুঝলাম না। এবং আপনারা যে কথাটি বলছেন যে বাংলাদেশে এক্সট্রিমিস্ট বেড়ে যাবে, এগুলো হবে, আমরা সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে আমরা এত শক্ত যে আমাদের আসলে যে কোনো দুর্যোগই এ ব্যাপারে আমাদের রুট থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। 2-1 বিপদগামী হয়তো বা এদিকে যেতেই পারে, কিন্তু আমাদের পক্ষে আসলে সত্যির অর্থে যুবকরা, তরুণরা কখনোই অধিক সংখ্যক সেদিকে যাবে বলে আমি বিশ্বাস করি। অতীতেও যায়নি, ভবিষ্যতেও যাবে না। আপনাদের আমরা বলেছি যে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, হ্যাঁ আপনারা কি বলছেন, এক্সট্রিমিজম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যে ফ্রাস্ট্রেশনের কারণে, ডিপ্রেশনের কারণে। আপনি মেন্টাল হেলথ ভালো হয়তো বুঝতে পারবেন। অনেক বুদ্ধিজীবী আছেন যারা ঘরে বসে বসে তথ্য তৈরি করেন, বাস্তবতা নিয়ে সেগুলো করেন না। সেগুলো সত্যিকার অর্থে আমাদের স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করতে হবে, আমাদের ভ্যালু করতে হবে আসলে এটা সিগনিফিক্যান্ট কিনা, এবং কোন তথ্য ধরে তারা এগুলো করেছেন সেগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে আমাদের। শুধুমাত্র আমরা এই যে টক শোতে আসি, বিভিন্ন জায়গায় টিভি টক শো যাই, প্রত্যেকটা ব্যাপারে বিশ্বাস করেন আমাকে বিশেষজ্ঞ মনে হয় এবং যা ইচ্ছে তাই বলি, মনে হয় যে বিশেষজ্ঞের মতামত দিচ্ছি। আমি নিজেই মাঝে মাঝে হাসি, এই কাজটি কি আমরা সবাই মিলে ঠিক করছি? আসলে ঠিক করছি না। আমি শুধু বিশ্বের অর্থনৈতিক মন্দা সম্বন্ধে একটি কথা বলবো। আপনারা জানেন 2009-10-এর দিকে সারা পৃথিবীতে কিন্তু রিসেশন, অর্থনৈতিক মন্দা এসেছিল।
সেই সময়টিতে ইউরোপ, নর্থ আমেরিকা কিন্তু তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক কমে গিয়েছিল। আল্লাহর রহমতে বাংলাদেশে কিন্তু সেটি হয়নি। এটি যে ভাগ্যের জন্য হয়নি তা কিন্তু নয়, এটি বাস্তবতার কারণে হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন দেশের মতো বিদেশের উপর আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলোর জন্য আমরা কিন্তু নির্ভর করি না। একটু আগে আমাদের মিমেপা যে কথাগুলো বলছিলেন যে আমাদের যে এই যে ধান কাটা হয়ে গেল 90% হয়ে গেছে, এই যে খাদ্যশস্য রিজার্ভ, এইটা তো পৃথিবীর অনেক উন্নত দেশই পারবে না। আপনি একটা ছোট একটা দেশের কথা বলি, মালদ্বীপস, তাদের যদি করোনা নিয়ে 7 দিন অর্থনীতি থাকে তারা মারা যাবে। কারণ কি? তারা সমুদ্রের মধ্যে হলেও পানি পর্যন্ত তাদের ইম্পোর্ট করতে হয়। কিন্তু আমরা দেখেন আল্লাহর রহমতে বাড়ির কোণে সবজি বুনে আমাদের বাসার ছাদে কিছু করে আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো। আমাদের অর্থনীতির সক্ষমতা এরকম আছে। হয়তো ভালোভাবে থাকবো না, হয়তো বা যেভাবে ছিলাম সেভাবে থাকতে পারবো না, কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো। আরেকটি কথা, ঈদের শুধু বলছে যে ঈদের জন্য এই দোকানগুলো খুলে দেওয়া হয়েছে, ঈদের কাপড় কিনতে যাবেন আপনারা যারা সেলিব্রিটি আছেন অবশ্যই আপনাদের ডিজাইনার লাগে, কিন্তু আসলে সবাই কিন্তু কাপড় কেনার জন্য এগুলো খুলতে বলে নাই। আপনি একটা ক্ষুদ্র দোকানদারের কথা চিন্তা করেন যে সারা দিনে ওই দোকান থেকে 150, 200, 500 টাকা লাভ হলে তিনি ওই দোকানটা বাঁচিয়ে রাখতে পারবেন এবং তার পরিবারও চালাতে পারবেন। আপনি চিন্তা করে দেখেন কনস্ট্রাকশন কাজ যদি শুরু হয়, একজন মজুর দিন খেটে দিন এনে তার পরিবারের জন্য করতে হবে। দোকান খোলা হচ্ছে প্রতীকী, এবং আমি প্রত্যেক টিভি টক শোতে শুনছি যে ঈদের বাজার করার জন্য দোকান খুলে দেওয়া হয়েছে। কথাটা কিন্তু ঈদের বাজার অবশ্যই, কিন্তু ঈদের বাজারে অর্থনীতিকে সচল করার জন্য ডিজাইনার গার্মেন্টস এর কাপড় কেনার জন্য কিন্তু অল্প কয়েকটি দোকান হয়তো ঢাকায় আছে, ঢাকা দিয়ে কিন্তু সারা বাংলাদেশ নয়। আমরা মফস্বলের মানুষ, আমরা জানি বাংলাদেশের 90% বেশি মানুষ, 80% বেশি মানুষ কিন্তু আমরা যেখানে থাকি সেখানে থাকে। সুতরাং ঢাকার 2-4টি শপিং মলে হয়তো ডিজাইনার বিক্রি হতে পারে, কিন্তু ওই ছোটখাটো শহরগুলোতে কিন্তু তারা যারা বেঁচে থাকার জন্য ছোট ছোট দোকান চালায় তাদের কিন্তু বাঁচিয়ে রাখতে হলে কিন্তু এই কাজটি করা আমাদের জন্য জরুরি। তবে আমরা মনে করি স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনো কারণ নেই, এবং স্বাস্থ্যবিধি মানতেই হবে। স্বাস্থ্যবিধি মানলে আমরা ভালো থাকবো, স্বাস্থ্যবিধি না মানলে আমরা আরো খারাপ হয়ে যাব। কিন্তু সাথে সাথে এটাও বলি, এই মিডিয়াতে স্বাস্থ্যবিধির সম্বন্ধে যে প্রচারণাগুলো চালাচ্ছে মানুষের কানে পৌঁছেছে কিন্তু অন্তরে পৌঁছায় নাই। কারণটি হচ্ছে তারা জানেন কি করতে হবে, তারা কি করবে তারা সবই জানেন, কিন্তু তারা পালন করেন না, আচরণ পরিবর্তন করেন নাই। যতক্ষণ পর্যন্ত আচরণ পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে উত্তরণ পাওয়া সত্যিকার অর্থে কঠিন। স্যার চমৎকার ভাবে বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। আমি পার্নেল ভাই, আমি আপনার কাছে আসতে চাই। স্যার যেটা বললেন যে কানে কথা পৌঁছেছে অন্তরে কথা পৌঁছায়নি, আমি কিন্তু এইটার কথা আমি একটু আগে যেটা বলেছিলাম যে প্র্যাকটিক্যালি কিছু কিছু কাজ কিন্তু সম্ভব না, এবং স্যার কিছু কিছু কথা তিনি বলেছেন যে বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বা তথ্যগুলো আদৌ ঠিক কিনা সেটা দেখতে হবে, এবং একমাত্র ঢাকা দিয়ে যেন পুরো বাংলাদেশ বিবেচনা না করা হয়। তো এই তথ্য পুরা ঢাকা দিয়ে যেন বাংলাদেশ বিবেচনা না করা হয়, এবং প্র্যাকটিক্যালিটির যে কথাটা, এই বিষয়গুলোর উপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাওয়ারনেস করা কতখানি জরুরি, বা এরকম যতগুলো সংগঠন আছে বা বিভিন্ন সেলিব্রিটি বা পাবলিক ফিগার আছে সেখান থেকে কি রোল প্লে করছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ প্রিয়া আপু। আচ্ছা, অনেক সুন্দর এবং চমৎকার একটা আলোচনা শুনছিলাম, এবং আমি আসলে খুবই লজ্জিত যে এখানে এত খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের সঙ্গে আজকে আমার একটু আলোচনায় বসবার সুযোগ হয়েছে। তো আমাদের সিরাজগঞ্জ সদর আসনের পরপর 2বারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, উনি অত্যন্ত জনগণনন্দিত একজন নেতৃস্থানীয় আমাদের ব্যক্তিত্ব। তো মিল্লাত মুন্না ভাই, পাশাপাশি আমরা মিসবাহ কামাল স্যারের কথাও শুনলাম এবং আফসানা মিমি আপুর কথাও শুনেছি। আমি 3 জনের কথাকেই একটু ইনকর্পোরেট করবার চেষ্টা করব। আচ্ছা, আমি প্রথমে একটু আসছি আফসানা মিমি আপু। কিছুক্ষণ আগে এই ঈদের কেনাকাটা উপলক্ষে শাড়ি কাপড় বা জামা কাপড় 1200 টাকার একটা হিসাব এসেছে। তো পিয়া আপু কিছুটা আপনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তা আমি আসলে দ্বিমত পোষণ করছি না, আমি মনে করছি যে আফসানা মিমি আপু যে প্রস্তাবটা করেছেন এটা একটা মহৎ প্রস্তাব। এই প্রস্তাবটা হয়তো বাস্তবায়নের পথটা কঠিন, সহজ না, কিন্তু ভিন্নভাবে যদি বাস্তবায়নের একটা উদ্যোগ নেওয়া যেতে পারে তাহলে নিশ্চয়ই এটা আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে খেটে খাওয়া দিন মজুর ভিত্তিক শ্রেণীর লোক। কোভিড-19 লকডাউনে মিডল ক্লাস থেকে আপার ক্লাস ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে লোয়ার মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস। ওই ক্লাসটার জন্য কিন্তু এই প্রস্তাবটা খুব জরুরি ছিল। তো প্রস্তাবটা বাস্তবায়নটা হয়তো কঠিন, কিন্তু কিভাবে সহজে বাস্তবায়ন করা যায় সেই পথটা হয়তো খুঁজে বের করা যাবে। আচ্ছা, সেকেন্ডলি
এই বৈশ্বিক মহামারীতে বাংলাদেশের বর্তমান অবস্থা আল্লাহর অশেষ মেহেরবানি, পৃথিবীর শক্তিধর, গুণধর, অর্থনৈতিক মহাশক্তিধর দেশগুলোর চাইতে আল্লাহর অশেষ মেহেরবানি আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া প্রকাশ করছি যে এই বৈশ্বিক মহামারীতে আমরা ভালো আছি, আমাদের খাদ্য শস্য মজুদ আছে। সরকার চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু নাগরিক হিসেবে আমাদের। আমি একটা কথা বলতে পারি যে এভরি সিটিজেন ইজ এ কপ উইদাউট ইউনিফর্ম। রাস্তায় হাজার হাজার পুলিশ থাকতে পারে, সামরিক বাহিনীর লোক থাকতে পারে, কিন্তু 18 কোটি মানুষের জন্য একটা করে পুলিশ বা একটা করে আর্মি সোলজার দেওয়া সম্ভব না। সুতরাং আমরা যদি ওই যে মিল্লাত মুন্না ভাই যেটা বলছিলেন, আমাদের কানে আসছে কিন্তু আমাদের অন্তরে আসে নাই, কথাটা একবারে 100% সত্য কথা, যে আমরা অন্তর দিয়ে এটা বিশ্বাস করিনি। আচ্ছা, থার্ডলি আমি আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়াতে কোভিড-19 সতর্কতা সচেতনতা কিভাবে বাড়ানো যায়, এই ব্যাপারটা কিন্তু আমরা, যেহেতু আজকে সরকার দলীয় একজন সংসদ সদস্য এবং অত্যন্ত যোগ্য এবং একজন গুণী সংসদ সদস্য আমাদের মাঝে, আমি একটু অধ্যাপক ডাক্তার মিল্লাত মুন্না ভাইয়ের কাছে আমার আলোচনার পরে একটু জানতে চাইবো যে সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস কিভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করলে এই অন্তর এবং কান একসঙ্গে এই সতর্কবাণী এবং স্বাস্থ্য বিধিগুলো মেনে চলবে। পাশাপাশি আমি কিন্তু একটা কথা বলতে পারি যে আমাদের দেশের অধিকাংশ মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করছে। আমরা আজকে অনলাইনে আলোচনা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অত্যন্ত যুগোপযোগী আলোচনা, কিন্তু এই আলোচনার বাইরে অর্থাৎ এই সুবিধার বাইরে কিন্তু অধিকাংশ মানুষ। তাহলে সেখানে অফলাইন অথবা অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি করার ব্যাপারে, যেহেতু মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি পার্লামেন্টারি স্বাস্থ্য ফোরামের চেয়ারপারসন এবং 2টি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বাংলাদেশ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট, নানা রকম পদে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সময় পার করছেন। তা আমি একটু স্যারের কাছে জানতে চাইবো সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেসের মাধ্যমে কিভাবে কোভিড-19কে সবার মধ্যে একটি সচেতনতা বৃদ্ধির জন্য একটা অ্যাক্টিভিটি নেওয়া যায়, পাশাপাশি যারা ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে আছেন সেই সমস্ত মানুষের জন্য অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি হিসেবে কি করা যায়। আর আমার তৃতীয় একটি কোশ্চেন আছে, এই কোশ্চেনটা এমপি সাহেবের কাছে হাইপোথেটিক্যাল কোশ্চেন, অপরাধ নেবেন না ভাইয়া, আমি সরি কোশ্চেনটা করার জন্য। কোশ্চেনটা হচ্ছে, যদি আপনাকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে দায়িত্ব পাওয়ার 100 দিনের মধ্যে আপনি কোন 3টি সিদ্ধান্ত খুব দ্রুত গ্রহণ করবেন? আমি ক্লিয়ার, আমার কথা শেষ। আপনাকে কোশ্চেনের উত্তর এখন দিতে হবে? জি স্যার, আপনার কাছ থেকে আমার কাছে মনে হচ্ছে পানেল ভাই আপনি এমন একটা কোয়েশ্চেন করেছেন যে আপনার কাছে 3টি ইচ্ছা আপনার কাছ থেকে জানতে চাওয়া হলো, আপনি কি কি করতে চান। স্যার আপনার কাছে সেরকম একটা কোয়েশ্চেনই পানেল ভাই করেছে যে আপনাকে যদি এরকম হয় যে আপনি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। আমার কোশ্চেন হচ্ছে 3টা। প্রথম কোশ্চেন আমি 3টে লিখে নিয়েছি। ওকে, ফাইন ভাইয়া, থ্যাংক ইউ। আপনি যদি প্রথমে প্রশ্নটি করেছেন যে অনলাইন কিভাবে ইমপ্রুভ করে মানুষের কাছে আরো পৌঁছানো যায়, আপনি জানেন বাংলাদেশে 1,30,00,000 মানুষের কাছে মোবাইল আছে যারা ইন্টারনেট ডাটা অনেকেই ব্যবহার করে থাকেন, এবং তারা অনেকেই ইন্টারনেট ব্যবহার করেন বিভিন্ন সময়। এবং এর মধ্যে সমস্যা হচ্ছে ইয়াং যারা আছেন তারা বিভিন্ন সময় 2-3টি সিম কিনে এই বিভিন্ন সময় যেটি সস্তা যেটি হয় সেটি ব্যবহার করে থাকেন। তো সেই জন্য বাংলাদেশে আসলে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হয়তো তার চেয়ে কিছু কম। তারপর এটা একটা হিউজ নাম্বার, যে কোনো দেশের জন্য একটি বড় নাম্বার। এই মোবাইল টেকনোলজি, আমরা মোবাইলে SMS পাচ্ছি, SMS-টি পড়ছি, কিন্তু সত্যিকার অর্থেই আমরা সেই নিয়মগুলো মানছি না। আমাদেরকে আসলে, এবং আবার আরেকটি যে জিনিস হচ্ছে যে আমাদের যারা 45 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব মানুষজন আছেন, অনেকে SMS পড়তে পারেন না, অনেকে ইন্টারনেটে আসতে পারেন না, সেটাও কিন্তু তাদের জন্য কিন্তু একটা বিরাট। তারা, আমার মনে আছে আমি এক নেতাকে বলেছিলাম আমার এলাকায় যে ভাই, উনি আমাকে ফোন করেছিলেন যে আমি মিটিং ব্যস্ত, SMS পাঠিয়েছিলাম যে আমি একটু ব্যস্ত, পরে ফোন করছি। উনি বলে তোমারে ফোন করলে পাওয়া যায় না, কিভাবে? আমি আপনাকে তো SMS পাঠিয়েছি। বলে ওইটা কি পাঠিয়েছো আবার? এই ধরনের মানুষজন আমাদের মধ্যে এখনো অনেক আছেন যারা অনেকে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেন না। আমি মনে করি শুধুমাত্র এই কথাগুলো নয়, এই কথাগুলো যাতে মানুষের কানে পৌঁছে। আপনি দেখেন টেলিভিশন আছে, রেডিও আছে, নিউজ পেপার আছে, এগুলো প্রত্যেকটি কিন্তু প্রতিদিন শতবার, হাজার বার সেলিব্রিটিরা বলে যাচ্ছেন, কিন্তু আমাদের সামনে যতক্ষণ পর্যন্ত বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করতে চাই না। আমার পরিবারে যতক্ষণ পর্যন্ত এফেক্টেড না হয় ততক্ষণ পর্যন্ত আমি ওটা করতে চাই না। এবং আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আমাকে একজন বলেছেন
যে আমরা এত ভেজাল খেয়ে বড় হয়েছি, করোনা এসে আমাদের কিছু করতে পারবে না। ভুল ধারণা, ধারণাটি সম্পূর্ণ ভুল। কিন্তু তাদের, এবং এটা একটা আলোচনার খোরাক, এটা আবার 5 জন বলে বেড়ায়। সুতরাং এই ধরনের ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে মানসিকভাবে, আমরা কিন্তু ইবোলা, সার্স, মার্সের সেই কোন অবস্থা আমাদের দেখি নাই। প্লেগ হয়েছে অনেক আগে, ডায়রিয়া বলে ওঠা আমাদের দেখার সৌভাগ্য, দুর্ভাগ্য হয় নাই। শত বছরের মধ্যে সবচেয়ে বড় যে মহামারী, সেটি আমাদের আসলে আঘাত করেছে। আমাদের অনুরোধ করতে হবে, ব্যক্তিগতভাবে আমাদের যোগাযোগ করতে পারে, এখানে জনপ্রতিনিধিরা ভালো ভূমিকা রাখতে পারেন। তারা যখন ত্রাণ সামগ্রী বিতরণ করেন কিংবা মানুষের কাছে তাদের যেতেই হয়, যতই মানা করি তাদের যেতেই হবে, তারা যদি কথা করে ভালো করে বুঝিয়ে বলেন, তারা কিন্তু একটি ভালো কাজ হয়, আমি এটা মনে করি। এবং সাথে সাথে যে প্রচার প্রচারণা চলছে, সেটি অবশ্যই স্ট্রং করা দরকার। আজকাল নাটক হচ্ছে না, আজকাল কোনো ভালো কিছু হচ্ছে না, একটা গান তৈরি হয়েছে শুধুমাত্র, কিন্তু ফিল্ম তৈরি হওয়ার সুযোগ নেই, কারণ একসাথে হওয়ার তো সুযোগ নেই কোনো। সেগুলো হতে পারে। আমি শর্ট করে ফেলি, হয়তো ধারণা এগুলো যে অনলাইন অফলাইনে যেগুলো চলছে, এগুলো আর একটু শক্তিশালী করতে হবে। আর একটি হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করা উচিত, প্রথমত মহামারীর সময়, এবং একটি হচ্ছে সাধারণ সময়। যদি আপনি মহামারীর সময় বলেন, তাহলে মহামারীর সময় একটি নিয়ম আছে, সেটি হচ্ছে সাধারণ সময় যে কাজটি যে গতিতে চলে, যে আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে চলে, মহামারীর সময় সেগুলো সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। একজনের নির্দেশে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলিনি, আমি বলেছি যে ডিপার্টমেন্টে যে আছে একজনের নির্দেশে চলবে। ভুল ত্রুটি মানুষ করে থাকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে থাকতে হবে। চায়নাতে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, এখানে চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে, এবং চায়নাতে রেড ক্রসের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সাথে। তারা বলেছে আপনারা প্রোটোকল করুন, সেইটার উপর স্ট্রিক্ট থাকুন, এবং একটা সিদ্ধান্ত মেনে থাকেন, আপনারা ভালো থাকবেন। আমরা মনে করি এখানে আমাদের কিছুটা দুর্বলতা রয়েছে। আর যাদের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থার কথা বলে থাকেন, আমাদের দেশে প্রাইমারি হেলথ কেয়ারটা খুবই স্ট্রং, আশেপাশের দেশের তুলনায় এটা স্ট্রং করতে হবে। কিন্তু সেকেন্ডারি এবং টারশিয়ারি, যেটা হচ্ছে হসপিটাল চিকিৎসা, মানসম্মত নয় এবং মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে না। এই ব্যাপারটার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। এবং আমাদের যে পকেট থেকে 67%, অর্থাৎ বেসরকারি খাতে আমরা 2/3 স্বাস্থ্য খাতের খরচ করে থাকি, সরকার দেয় 1/3, এটা অবশ্যই বাড়াতে হবে। এবং ওই বাড়ানোর মধ্যে আবার দুর্নীতি করে সেটা কমানো যাবে না, কিংবা অপচয় করে কমানো যাবে না, এই দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই এটা এক লাইনে শেষ করা যাবে না। একটি হচ্ছে ট্রান্সপারেন্ট, জবাবদিহিতামূলক এবং মেধাসম্পন্ন চিন্তা ভাবনার মাধ্যমেই এই মন্ত্রণালয়কে সবচেয়ে ভালোভাবে চালানো সম্ভব। চমৎকার বলেছেন, ধন্যবাদ স্যার। এখানে আমি একটু বলতে চাই, মিমি আপু, পানি ভাই, আমি মিমি আপুর সাথে একেবারেই দ্বিমত করিনি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্র্যাকটিক্যালিটি সম্ভব কিনা, যে এবং শুধু প্র্যাকটিক্যালিটি সম্ভব শুধু সেটা না, আলটিমেটলি মানুষ যেভাবে চিন্তা করছে, মানুষের এথিক্স এর জায়গা, বা যে মানুষগুলো নিম্ন আয়ের মানুষ, তারা যেভাবে চিন্তা করে হিউম্যানিটির কথা, তো সবকিছু মিলে যে সুদিনের বার্তাটা নিয়ে আমাদের আসা উচিত। এই সুদিনের বার্তাটা, যেটা স্যারও বারবার বলছেন যে সবকিছু মেনে আমাদের বাইরে বেরোতে হবে, এটা কি আদৌ সম্ভব কিনা আমাদের দেশের প্রেক্ষাপটে? মেজবা কামাল স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, এখনকার যে মানুষগুলো আমাদের রয়েছে, যে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো রয়েছে, যাদের COVID-19 কি হয়তোবা তারা জানেন না, তার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য তারা কি খাবে বাসায়, যে তাদের জন্য আপনি কি বিকল্প কোনো ব্যবস্থা চিন্তা করছেন কিনা, বা আপনার কোনো সাজেশন রয়েছে কিনা? না, আমি যে কথাটা বলছিলাম, যে দেখুন, মানে আমাদেরকে লেট আস বি প্র্যাকটিক্যাল এন্ড লেট আস বি প্র্যাগম্যাটিক। হ্যাঁ, আমাদের কি করা সম্ভব এবং কি করা উচিত, এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় করতে হবে। আমাদের এখানে পলিসি হিসেবে আমরা কতগুলো আপনার ভালো ভালো ভোকাবুলারি ব্যবহার করি, কিন্তু যেগুলো আসলে কার্যত হয় না। যেমন ধরুন, আপনার একটা ব্যাপার হচ্ছে হোম কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন আমরা কিন্তু কতটা ইফেক্টিভলি করতে পেরেছি, আমার কিন্তু খুবই সন্দেহ আছে। এটা আপনার মানে যতটুকু সাফল্যজনকভাবে হওয়া উচিত ছিল, আমরা কিন্তু করতে পারি নাই। হ্যাঁ, লেট আস ফেস দি রিয়ালিটি। সেরকম ভাবে আমি মনে করি যে এখন এই যে আপনার ধরুন গার্মেন্টস খোলার কথা বলা হলো, যে নিয়ম বিধিনে
সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করে, সোশ্যাল ডিস্টেন্সিং কে নিশ্চিত করে গার্মেন্টস খোলা হবে। গার্মেন্টস গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে দেখুন না কেন হচ্ছে কি এটা, মানে আমরা একটা পলিসি আপনার তৈরি করছি, কিন্তু পলিসিটাকে কার্যকর করার জন্য যে মনিটরিং দরকার সেই মনিটরিং এর কোনো ব্যবস্থা করছি না। ফলে আপনার এগুলো কিছুগুলো স্লোগানেই থাকছে, এর কোনো প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট নাই। তেমনি আপনার ধরেন এই যে দোকানপাট খোলা হবে, সামাজিক আপনার দূরত্ব রক্ষা করে দোকানপাট খোলা হবে, সেইখানে দোকানের নিরাপত্তা কোথায় আর আপনার যিনি ক্রেতা তারই বা নিরাপত্তা কোথায়? এখানে সামাজিক সুরক্ষা কি হবে? ঈদের বাজারে সামাজিক সুরক্ষা হয় নাকি? কোনোদিন হয়েছে? আর আমাদের যে অসচেতনতা, সেইখানে কি এটা হবে? হবে না। কাজে আপনার এই যে সামাজিক সুরক্ষা রক্ষা করে দোকানপাট খোলা, এগুলো একটা বাদ কি বাদ, কথার কথা, এটা রিয়েলিটিতে কিছু হবে না। তো এই জায়গাগুলোতে আমি মনে করি রিয়েলিটিটা কি সেটাকে মাথায় রেখে কাজ করা দরকার। এখন এটা ঠিক আপনি পিয়া যেটা বলছিলেন যে সাধারণ মানুষই তো আপনার মানে একেবারে মানে একেবারে তারা তো তাদের দুবেলা খাওয়ার প্রশ্ন না, 3 বেলা না হোক 2 বেলা তো খেতে হবে। সেই খাওয়াটা তো সুনিশ্চিত কিভাবে করতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি যে মানে আমাদের প্র্যাকটিক্যালি যেটা করা উচিত, প্রফেসর মিল্লাতেরও দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনার ধরুন আমরা তো দেখছি যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সহ অনেক দেশেই কিন্তু কতগুলো জোনে ভাগ করেছে দেশকে, যে কোন এলাকা ইম্প্যাক্ট সেইটা দেখে। যেমন ধরেন ঢাকা শহরে করোনা, সারা দেশের করোনা 50%-এর বেশি কিংবা আরো অনেক বেশি বোধহয় ঢাকায়, বোধহয় 70 সামথিং, আমি ঠিক জানি না আমার এক্সাক্ট ফিগারটা। তো আপনার মানে ঢাকা এবং নারায়ণগঞ্জ কেন্দ্রিক ভাবে করোনা, এখন কিছুটা গাজীপুর আর কিছুটা আপনার কিশোরগঞ্জ, এগুলো হচ্ছে একেবারে রেড বেল্ট। তো আমরা যদি কতগুলোকে রেড, ইয়েলো, গ্রিন এরকম যদি বেল্টে চিহ্নিত করতে পারি, এখন তো 64 জেলায় পৌঁছে গেছে, আমরা তো উপজেলাগুলো আবার সবগুলোতে পৌঁছায় নাই। কাজে আমরা একদম উপজেলা লেভেল পর্যন্ত যদি আমরা ধরে আমরা যদি গ্রিন করি, তাহলে কিন্তু যেগুলোতে করোনা যায় নাই সেগুলোতে অনেক গ্রিন পাবো এখন, কিন্তু কিছু ইয়েলো পাবো, কিছু রেড পাবো, রেডের সংখ্যা কম এখন। আমাদের পলিসিটা তো আপনার পলিসি, আর যেগুলো কম এফেক্টেড বা এফেক্টেড আদৌ না, কি পলিসি হতে পারে? হ্যাঁ, কি পলিসি করাটা ঠিক না। কাজেই আপনার ওই যে যেখানে আপনি অর্থনীতিকে অগ্রাধিকার দেবেন, সেটা যেটা গ্রিন বেল্ট আছে সেইখানে আপনি অর্থনীতিকে অগ্রাধিকার দেন 90% বা 80%, হ্যাঁ, সেখানে 20% সচেতনতা হোক। যেখানে আপনার ইয়েলো বেল্ট, হ্যাঁ, সেইখানে আপনি অর্থনীতিকে 60% অগ্রাধিকার দেন, হ্যাঁ, হয়তো সচেতনতা হেলথ কে 40% দেন। আবার যেটা রেড রেড জোন, ঢাকা সহ নারায়ণগঞ্জ সহ, এইখানে আপনাকে তো এইখানে 80% স্বাস্থ্যকে দিতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায় এইভাবে যদি আমরা একটা পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করি, আমি মনে করি যে সেটা হয়তো প্র্যাকটিক্যালি কাজে লাগবে। এবং তাতে আমাদের যে দুইটা ইস্যুর কথা দিয়ে আপনার শুরু করেছিলেন আমাদের মিমি, এবং যেটা আমাদের সবাই ফলো আপ করছি আমরা, তো সেই আলোচনাটা সেটার মধ্যে একটা ব্যালেন্স হয়তো তখন আমরা তৈরি করতে পারবো। এবং আমরা যে প্রান্তিক মানুষ, এই প্রান্তিক মানুষগুলোর জীবন রক্ষার কাজও করতে পারবো। এবং একটা কথা বলি যে আমাদের কিন্তু গ্রামের মানুষ, গ্রামের কৃষক, কৃষি হচ্ছে আমাদের মূল, কৃষি আমাদেরকে বিপদের সময় রক্ষা করবে। এবং কাজেই আমাদের যে যে লেবারটা শহরে ছিল সেই লেবারের অনেকটাই গ্রামে চলে গেছে, সেটাকে গ্রামের যে আপনার প্রোডাকশন প্রসেস তার সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি সেই ব্যাপারটা নিয়েও কিন্তু ভাবা দরকার। তার জন্য আমরা কি ধরনের ইনসেনটিভ তৈরি করতে পারি সেই জায়গাগুলো মনে হয় রাষ্ট্র ভেবে দেখতে পারে। আর একটা দুটো কথা বলি, আপনার আমি একটা জিনিস মনে করি, আমি খুব স্যাডলি দেখছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে এই যে গোটা করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জনপ্রতিনিধিদের যে ভূমিকা, যেভাবে তাদেরকে তাদের ভূমিকাকে সামনে আনা দরকার ছিল, আমরা কিন্তু সেভাবে করতে পারিনি। আমরা অনেক বেশি আমলাতান্ত্রিক,
আমলাতন্ত্র নির্ভর হয়েছি। হ্যাঁ, জনপ্রতিনিধিরা আসলে মানুষের সাথে কাজ করে। আপনি যাই বলেন, একটা জনপ্রতিনিধির জায়গা কখনো কোনো দেশে কোনো কালে কোনো আমলাতন্ত্র নিতে পারেনি, পারবে না। হ্যাঁ, কাজে সেইখানে জনপ্রতিনিধিদেরকে আমি মনে করি আমাদের পরিকল্পনার কেন্দ্রে আনা দরকার। এটা খুব জরুরি বিষয়। এটা একটা। আরেকটা কথা আমি বলি যে আমাদের কিন্তু করোনার এই যে এপিসোড, সেটা আমার নিশ্চয় যে আমরা শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলছি না, আমরা গোটা পৃথিবী, আপনি আমেরিকার কথা বলেন না কেন, যে পরিমাণ তারা আপনার অস্ত্রের তৈরি এবং ব্যবসার জন্য ব্যয় করে, বা এই যে নেটোভুক্ত সমস্ত দেশগুলো তারা যেভাবে আপনার অস্ত্রের পিছনে অর্থ ব্যয় করে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ, সেইখানে আপনার মানে সেই সমস্ত শিল্পোন্নত দেশগুলোতে শিক্ষা ব্যবস্থার দুর্বল কি, এগুলো তো আপনার মানে ফাঁকি, সেটা তো এক্সপোজড হয়ে গেল। তো আমাদের এখানেও কিন্তু আজকে সারা পৃথিবী কিন্তু করোনা দেখিয়ে দিয়ে যাচ্ছে যে ইনভেস্টমেন্ট আপনি কোথায় করবেন। ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে স্বাস্থ্যে, ইনভেস্টমেন্টটা করতে হবে আপনার ইনভেস্টমেন্টটা করতে হবে নারীর উপরে, ইনভেস্টমেন্টটা করতে হবে শিশুর উপরে, ইউথের উপরে, সেই জায়গা আপনাকে ট্রেনিং এর উপরে, হ্যাঁ, দক্ষ জনবল গড়ার ক্ষেত্রে সেই জায়গাগুলোতে ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে। এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় যে হিসেবের মধ্যে নেওয়া দরকার। সামনে আবার এই করোনার মধ্যেও বাজেট আসছে, তাই তো? একেবারে। এবং বাজেট জি, স্যার। অধিবেশনে মিলাদ বসবেন, তো সেইখানে আপনার এই বিষয়গুলো আমার মনে হয় হিসেবের মধ্যে নেওয়া দরকার। স্যার, আমার মনে হয় অবশ্যই মেল্লা স্যার শুনছে এবং তিনি বলবেন। আমাদের সময় একেবারেই শেষ, বাট মিমি আপু আপনার কাছে একটু ছোট করে 1 লাইন বা 2 লাইনের মধ্যে জানতে চাইবো যে দেখা যায় যে পাবলিক ফিগাররা যখন কথা বলে, দেশের মানুষ কিন্তু অনেকেই কিন্তু শুনে বা শোনার চেষ্টা করে যে তারা কি বলছে, হয়তো বা একটা ইম্পর্টেন্ট কথা থামিয়ে দেবে, বাট পাবলিক ফিগারের কথা বলে শুনে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের দেশে পাবলিক ফিগার যারা রয়েছে তারা কি এনাফ অ্যাক্টিভ রোল পালন করছে কিনা, বা আরো কি করা উচিত? আসলে একটা ব্যাপার হচ্ছে, আমাকে স্যার কিছু বলবেন? 1 মিনিট মার্জনা করবেন মিমি। হ্যাঁ, জি স্যার, অবশ্যই। আমাদের জনপ্রতিনিধিরা দায়িত্ব, বলতে চেয়েছি যে জনপ্রতিনিধিদেরকে আপনার এই দায়িত্বের কেন্দ্রে আনা দরকার। হ্যাঁ, সেই জিনিসটা যথেষ্ট হয়নি। হ্যাঁ, আমার দুটো কথার মধ্যে পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ মিমি প্লিজ। জি, পিয়া, এখন একটা সমস্যা সেটা হচ্ছে যে এখন যদি যারা পাবলিক ফিগার তারা যদি কোনো কথা বলেনও, সেই কথাগুলো আসলে কে কিভাবে শুনছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণটা হলো যে এখন কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আর কিছু মানুষ হয়তো টেলিভিশন দেখছেন, তাও হ্যাঁ, সব ধরনের টেলিভিশন মিলিয়ে দেখছেন। সবাই যে শুধু সরকারি টেলিভিশনটা দেখছেন তাও না, প্রাইভেট চ্যানেল সরকারি চ্যানেল মিলিয়ে দেখছেন। এখন যেটা হচ্ছে যে অন্য একটা সময় আমরা যেটাকে বলি অ্যাক্টিভেশন, মানে সরাসরি মানুষের সাথে সংযুক্ত হয়ে অনেক কিছু মানুষকে বোঝানো, সেই জায়গাটা কিন্তু এই করোনা সময় সম্ভব না। তো ফলে টেলিভিশনে হয়তো মানুষজন বলছে যে কি করা উচিত, যেমন অনেকদিন ধরে এই প্রচারণাগুলোই চলছে যে আমরা কিভাবে আসলে করোনা থেকে নিজেদেরকে, এই ভাইরাস থেকে দূরে রাখতে পারি, কিভাবে আমরা হাত ধুতে পারি, কিভাবে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি এবং অন্যান্য করণীয় গুলো। কিন্তু এর পাশাপাশি আসলে এই সময় আমাদের মানে নৈতিক যে চরিত্রের জায়গাটাকে কিভাবে আমরা আসলে আরো উন্নত করে তুলতে পারি। এবং মানে আমি এই প্রসঙ্গে আরেকটু বলবো যে আমরা কিন্তু এখন স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের সামনে কিন্তু যেটা বলছিলাম যে পোস্ট করোনার সময়টা আসছে, এই পোস্ট করোনা কালটা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাল হয়ে উঠবে। কাজে সেইটার জন্য কিন্তু আসলে আমাদের কি ধরনের দায়িত্ব, কি ধরনের কর্তব্য, সেগুলো নিয়েও এখন থেকেই বোধহয় আমাদের একটু 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 করে ভাবা দরকার, এবং সেগুলো আসলে মিডিয়াতে প্রচার করা দরকার, বা সেগুলো মানুষের সামনে নিয়ে আসা দরকার, মানুষের কাছে নিয়ে আসা দরকার। তো সেই ক্ষেত্রে মানে আমাদের মতো মানুষদের ভূমিকাটা আসলে কি, মানে আমরা হয়তো বা কথাগুলো বলতে পারি। এবং তুমি যেটা বলছিলে, তুমি আমার সাথে অবশ্যই দ্বিমত পোষণ করেনি, তুমি যেটা বলছিলে যে আমাদের মধ্যে ওই সংস্কৃতিটা তৈরি হচ্ছে না, যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা আসলে
ওই ঈদের জামার টাকাটা আসলে সরাসরি একজন মানুষের প্রয়োজনের জায়গায় পৌঁছে দিতে পারবো। আসলে আমরা আমাদের মধ্যে ওই সংস্কৃতিটা কিন্তু এখনো তৈরি হয়নি। সংস্কৃতি আমরা মনে করি যে ঈদের, যেমন এটা রোজার মাস, তাই না? আমরা কথা বলছি বাজারে জিনিসপত্র কেনা নিয়ে বা ইত্যাদি, কিন্তু দেখো এই রমজান মাসে কিন্তু জাকাত দেওয়া হয়, ঠিক আছে? তো যারা জাকাত দেবেন তাদের ক্ষেত্রে যে আমি অনেক সময় দেখি যে তারা অনেক সস্তা ছোট ছোট জিনিস অনেক সংখ্যায় কিনে মানুষকে দেয়, সেটা মানুষের আদৌ কাজে লাগবে কিনা সেটা নিয়ে কিন্তু তারা ভাবেন না। তাদের এক ধরনের মানে আত্মতৃপ্তি কাজ করে যে আমার এত টাকা জাকাত দেওয়ার কথা, আমি এই পরিমাণ টাকা জাকাত দিয়ে দিয়েছি। কিন্তু আসলে তো সেটা দরকার নেই। আমি জাকাতটা সেইভাবে দিতে পারি যে এই টাকাটা আসলে কোন মানুষটার কোন প্রয়োজনটা বা তার জীবনের একটা কোনো উন্নয়ন কি আসলে আমি ঘটিয়ে দিতে পারি কিনা, এভাবে কিন্তু আমাদের ভাবনা আসা উচিত। তো সেটাই বলছিলাম যে এই সংস্কৃতিটা আমাদের তৈরি হয়নি, ঠিক আছে, কিন্তু সংস্কৃতি আমাদের তৈরি করতে হবে। আসলে চর্চা করে তো আমরা অনেক কিছুই অর্জন করতে পারবো। যেমন আমি আজকেই বলছিলাম যে এই যে করোনার সময় আমরা যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছি, করোনা পরবর্তী সময়েও তো আমাদের অনেক ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে মানুষের মধ্যে আসলে অনেকগুলি সুঅভ্যাস যে তৈরি হচ্ছে, এগুলো আমরা আসলে সামনের দিনগুলোতে বয়ে নিয়ে যেতে পারবো তো, এই ধরনের কথাবার্তা আর কি। তো সেটাই, মানুষের আসলে সচেতনতাটা খুব বেশি দরকার। আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমাদের এই আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে এসে একটু মানুষের কথা ভাবতে হবে। মানে আমরা আসলে যেমন এই করোনা কিন্তু আমাদেরকে একটা সময় বুঝিয়ে দিয়ে গেছে যে কত রকমের কত কিছু ছাড়াও আমাদের জীবন চলে। এই যে কত কিছু ছাড়াও যে আমাদের জীবনটা চলে, এই 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 অভ্যাসটাকে যদি আসলে আমরা যদি এখন আয়ত্ত করি এবং আসলে যদি আমরা সত্যিকার অর্থে ওই দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং দেশ করতে পারি, তাহলে খুব ভালো। আমি মিল্লাত ভাইয়ের কথাই বলছিলাম যে ওই যে স্বাস্থ্য খাতের কথা যেটা আসছিল আর কি, যে স্বাস্থ্য খাতে আমরা যদি আরো সরকারের সহযোগিতা বাড়ানো যায়, কিন্তু আসলে যখন একটা সেবা খাত, মানে চিকিৎসা খাত তো একটা সেবা খাত, যখন একটা সেবামূলক খাত যখন ব্যবসা নির্ভর হয়ে যেতে শুরু করে, তখনই কিন্তু আসলে মূল দ্বন্দ্বটা হয়। এবং মিলাদ ভাই, আপনাকে তো আমার এটা বলবার কিছু নেই, আপনি এটা আমার চাইতে অনেক ভালো জানেন যে সরকার যে অংশটা খরচ করেন ওই 1/3, সেটা আসলে মানুষের কাছে যে তার কতটা ফ্র্যাকশন গিয়ে পৌঁছায়। তো আমার মনে হয় যে আমরা আসলে ওই জায়গাগুলোতেই চাই যে মানুষের নৈতিক চরিত্রটা এই দেশে বলিষ্ঠ হোক, আমরা আসলে দুর্নীতি মুক্ত হই, এবং আমরা আসলে এই শিক্ষণীয় ব্যাপারগুলো, সেটা স্বাস্থ্যবিধি হোক বা আমাদের অন্যান্য সামাজিক যে ধরনের প্রয়োজনগুলো হোক, বা কিভাবে আমরা আসলে আর একটু সংস্কৃতি মানে কিন্তু নাচ গান না, কিভাবে আমরা আসলে সংস্কৃতিবান মানুষ হয়ে উঠতে পারি, সচেতন মানুষ হয়ে উঠতে পারি, এই প্রচারগুলো আসলে আমরা কিভাবে করব জানি না, বাট আমাদের তো চেষ্টা থাকবে। আর আমার মনে হয় যে ছোট ছোট করে নিজের অঞ্চলে কাজ করাটা, যে নিজের পরিবারে বা নিজের পাড়াতে বা নিজের চারপাশের মানুষদের মধ্যে আমরা আসলে কিভাবে এগুলোকে পৌঁছে দিতে পারি। একেবারে মিমি আপু, ধন্যবাদ। আমাদের অ্যাকচুয়ালি সময় খুব বেশি নাই, একেবারেই নাই সময়, আমরা বেশি সময় চলে গিয়েছি। বাট আমি এখানে একটা কথা আমি বলতে চাই অবশ্যই মিল্লাত স্যার আপনাকে, যেটা মেজবা স্যার খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছে পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে। কারণ এটা বলার কারণই হচ্ছে যে ফিনান্সিয়াল সাইকেলটা তো আমাদের ঠিক রাখতে হবে আলটিমেটলি, সবার জন্য হলেও। তো সেখানে তিনি গ্রিন বেল্ট রেড বেল্টের কথা বলেছেন, এই পরিকল্পনা নিয়ে কি আপনি কিছু বলতে চান কিনা? এটা তো আসলেই আপনারা দেখেন যে উনি বলেছেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে অবশ্যই আমাদের দেখতে হবে যে যেখানে সবচেয়ে বেশি এবং সারা বাংলাদেশে কিন্তু ইনফেক্টেড করেছে নারায়ণগঞ্জ, ঢাকার মানুষগুলো যেই, সে ব্যাপারে অবশ্যই দেখতে হবে। কিন্তু আপনাদের সময় আসলেই 40 মিনিটের অনুষ্ঠানে 1 ঘন্টা 15 মিনিটের মতো হয়ে গেছে, আমি আর আজকে কথা বলাতে চাচ্ছি না। ধন্যবাদ স্যার, সুন্দর বলেছেন। অ্যাকচুয়ালি অনেক সময় চলে গিয়েছে, কিন্তু আমি গুজব নিয়ে একটা কথা মনে হয় মেজবা স্যার আপনার কাছ থেকে আমরা শুনতে চাই একেবারে, তারপরে আমরা শেষ করব, কিছু কি বলবেন কিনা? জি পিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আজকের আলোচনার মধ্যে গুজব একটা আলোচনার বিষয় ছিল, তো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা দেখছি যে আপনার সোশ্যাল মিডিয়াতে মানে একটা মহল খুবই তৎপর, এবং তারা কিন্তু শুধু আজকে নতুন ভাবে তৎপর না, আমরা দেখছি যে যখন ঘাতক দালালদের বিচার হতে শুরু করলো তখন থেকে শুরু করে
এই মহলটা বরাবরই খুবই তৎপর, এরা দেশে বিদেশে মানে সংগঠিত, এবং তারা কিন্তু এখনো খুবই তৎপর। তারা সরকারের সমস্ত কাজগুলোকে ব্যর্থ 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 বলে চিৎকার করতে ব্যস্ত একদিকে। এটা যেমন একটা দিক, এটা ঠিক নয়, ভালো দিকগুলো, সফলতার দিকগুলোকে আনতে হবে। তেমনি আবার আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে তারই একটা ধারাবাহিকতায় বলি, যে যেমন ধরুন আমাদের বাংলাদেশের প্রখ্যাত ঐতিহাসিক জনাব প্রফেসর মুনতাসির মামুন স্যার, তিনি আজকে কোভিডে আক্রান্ত, এবং স্যার মানে স্যার যখন মানে লড়ছেন কোভিডের বিরুদ্ধে, তখন কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের গুজব রটানো হয়েছে, এমনকি তিনি বেঁচে আছেন কি নেই সেটা নিয়েও মানে আপনার মানে গুজব রটানো হয়েছে। এবং তারপরে দেখছি যে তার যোগ্যতা ইত্যাদি নিয়েও নানান রকমের মিথ্যাচার এগুলো হচ্ছে। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি বললাম। তো আমার মনে করি যে আপনার এই গুজব গুলোকে প্রতিরোধ করা দরকার, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি যে আপনার মানে গুজব যারা অ্যাকচুয়ালি করে তাদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা হয়, বরং আপনার যারা ধরেন গভর্নমেন্টের সাথে একটা ক্রিটিক্যাল এনগেজমেন্টে যেতে চায়, যে সরকারের ভালো কাজের প্রশংসা করি এবং যে কাজগুলোতে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোতে সেগুলো ধরিয়ে দিই, হ্যাঁ, এবং তার মানে সেইখানে আপনার ধরুন একটা ক্রিটিক্যাল এনগেজমেন্ট, হ্যাঁ, সেটাকে কিন্তু আমি মনে করি সেটা সুস্বাস্থ্যের লক্ষণ। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ধরনের লোকগুলোর বিরুদ্ধে। তো গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে যাদের বিরুদ্ধে নেওয়া উচিত তাদের বিরুদ্ধে না নিয়ে, যারা একটা পজিটিভ আপনার এনগেজমেন্টের জায়গায় যেতে চায়, ক্রিটিক্যাল পজিটিভ এনগেজমেন্টের জায়গায়, তাদের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইটা বোধহয় ঠিক হচ্ছে না। এই জিনিসগুলো দেখা দরকার। এখন এমন একটা সময়, এই সময়ে আমাদের ঐক্যকে যত বেশি সম্ভব বাড়াতে হবে, এবং আমরা যত বেশি মানুষকে সাথে টানতে পারবো তত আমরা সফল হতে পারবো। একেবারে স্যার, ধন্যবাদ স্যার, আপনি যথার্থই বলেছেন। আমরা যত বেশি মানুষকে একসাথে আমরা কাজ করতে পারবো, আমরা এই COVID-19 এর বিরুদ্ধে কাজ করতে পারবো। ধন্যবাদ মিল্লাত স্যার, ধন্যবাদ মেজবা স্যার, ধন্যবাদ আহসানা মিমি আপু, ধন্যবাদ ফার্নেল ভাই। এবং আমি আপনাদেরকে যারা দেখছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা প্রতিদিন রাত 11টায় এবং পূর্ণ প্রচার পরবর্তী দিন হবে 71 টিভিতে দেখতে পাবেন সুদিনের বার্তা আমাদের প্রোগ্রাম। এবং তার সাথে আমরা আগামীকালকেও কিন্তু থাকবো রাত 10টা থেকে আরো 3জন গেস্টকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং COVID-19 এর মোকাবেলায় সবসময় সোচ্চার থাকবেন এবং সব নিয়ম নীতি মেনে চলবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি মুন্না ভাই, ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।